আচ্ছা, আমরা মেইন যে টপিকটা পড়তেছিলাম আমাদের হলো সয়েল এক্সপ্লোরেশনটা পড়তেছিলাম এবং তারপরে আমরা যেটা পড়লাম সেটা হলো সয়েল স্যাম্পলিং। এখন তুমি সয়েল এক্সপ্লোরেশনের কিন্তু অনেকগুলা টেকনিক দেখে আসলা। আমরা ওপেন ট্রেঞ্চ দেখলাম, তারপরে হলো ওয়াশ বোরিং দেখছি, তোমাদের ভিডিও দেখাইছি। এখন এই যে তুমি সয়েল স্যাম্পলিং করবা, সয়েল স্যাম্পলিং করার জন্য কি আমাদের সয়েল কালেকশন করতে হবে অথবা স্যাম্পলটা কালেকশন করতে হবে। সো তুমি কতটুক পোর্শন পর্যন্ত তোমার এক্সক্যাভেশন করতে হবে সেটা কিছুটা কিন্তু আমাদের ফাউন্ডেশনের উপর ডিপেন্ড করতেছে, যে ফাউন্ডেশনের ডেপথটা কত অথবা ফাউন্ডেশনের উইডথটা কত। সো এখানে দেখো আমাদের ডিফারেন্ট টাইপের কয়েকটা ফাউন্ডেশন দেওয়া আছে এবং তোমার সয়েল এক্সক্যাভেশন অথবা আমাদের যে বোর হোলটা আমরা ইনসার্ট করব সয়েলে সেটা কতটুকু ডেপথ পর্যন্ত হবে কিছু তোমাকে আইডিয়া দেওয়া আছে। দেখো এখানে কয়েকটা কন্টিনিউয়াস ফাউন্ডেশন দেওয়া আছে এবং উইডটা যদি হয় এই যে ফার্স্ট যে ফাউন্ডেশন আছে এবং লাস্ট যে ফাউন্ডেশন, এই টোটাল যে উইডটা আছে সেটাকে যদি আমরা বি ধরি তাহলে আমাদের ফাউন্ডেশনের বটম পোর্শন থেকে 1.5 বি ডিস্টেন্স পর্যন্ত হলো আমাদের বোর হোলটা ইনসার্ট করতে হবে, যেখান থেকে হলো আমরা সয়েল স্যাম্পল অথবা সয়েল ডাটা আমরা কালেক্ট করব। তো আমাদের টপ থেকে এতটুকু পোর্শন পর্যন্ত মিনিমাম আমাদের একটা সয়েল স্যাম্পল লাগবে। আমরা এমন না যে যতটুকু ফাউন্ডেশন করতেছি শুধু ততটুকু সয়েল অথবা সারাউন্ডিংসের ডাটা নিয়ে কালেক্ট করতেছি, কারণ আমাদের সয়েলের যে প্রপার্টিসটা সেটা কিন্তু ফিক্স না, অনেক সময় চেঞ্জ হতে পারে প্রপার্টিসগুলা। লাইক দেখা যাচ্ছে এক লেয়ারের সয়েল কিছুটা সফট, আরেকটা লেয়ারের সয়েলের প্রপার্টিসটা অন্যরকম। সো এই যে যখন প্রপার্টিস চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমাদের ফাউন্ডেশনের উপর একটা ইফেক্ট আসতে পারে। দ্যাটস ওয়াই আমাদের আরো কিছু সার্টেন ডেপথ নিচে পর্যন্ত আমাদের সয়েল ডাটা কালেকশনে রাখতে হবে, যাতে এবং আমরা ফোরকাস্ট যাতে করতে পারি যে ইন ফিউচারে যদি কোনো মানে ডিজাস্টার হয় তাহলে কিরকম হ্যাম্পার অথবা রিস্ক হতে পারে। এখানে জাস্ট তিনটা আইডিয়া দেওয়া আছে যে আমরা কতটুকু ডেপথ পর্যন্ত হলো আমাদের সয়েল এক্সপ্লোরেশনের ডাটাটা প্রয়োজন। আচ্ছা, এরপরে যেটা আসতেছে আরেকটা হলো আমাদের টেস্ট আছে স্ট্যান্ডার্ড পেনেট্রেশন টেস্ট। এটা তোমরা জিওটেকেও পড়বা, মানে থার্ড ইয়ারে গেলে তোমাদের জিওটেকে একটা কোর্সে ইন ডিটেলসে পড়বা। এটাও হলো আরেকটা সয়েল এক্সপ্লোরেশনের টেস্ট অথবা টেকনিক বলে থাকি। এখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে এই টেস্টটা হলো কোন সয়েলের জন্য অ্যাপ্লিকেবল। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কিছু কোহেশনলেস সয়েল থাকে, যে কোহেশনলেস সয়েলের আমার বিয়ারিং ক্যাপাসিটি বের করাটা খুবই ডিফিকাল্ট, অথবা সয়েল স্যাম্পলিং করে আমাদের টেস্টে যে রেজাল্ট পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা স্ট্যান্ডার্ড পেনেট্রেশন টেস্ট করে থাকি এবং এই টেস্টের মাধ্যমে আমাদের হলো সয়েলের কম্প্রেসিভ স্ট্রেংথ কত সেটা আমরা ডিটারমাইন করতে পারি। সো একটা স্যাম্পলের অথবা সয়েলের কতটুকু কম্প্রেসিভ স্ট্রেংথ আসতেছে অথবা কতটুকু কম্প্রেসিভ স্ট্রেংথ আছে সেটা জানার জন্য আমরা কিন্তু স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট করে থাকি। তাহলে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্টটা কিরকম ভাবে করে সেটা যদি আমি একটু দেখি, পরের স্লাইডে দেওয়া আছে দেখো। আমাদের একটা ইনস্ট্রুমেন্ট থাকে, যে ইনস্ট্রুমেন্টে একটা হ্যামার অ্যাটাচ থাকে। এই যে দেখো একটা ইনস্ট্রুমেন্টের সেটআপ এখানে দেওয়া আছে, আর এখানে থাকতেছে হলো আমাদের একটা ড্রাইভ স্যাম্পলার অথবা একটা হ্যামার। এখন এই হ্যামারটাকে আমরা হলো ফ্রি ফল, এই যে হ্যামারের একটা স্পেসিফিক ওয়েট আছে, সেই স্পেসিফিক ওয়েটটা হলো 140 পাউন্ড এবং হ্যামারটাকে আমরা ফ্রি ফলিং করব। সো ফ্রি ফলিং করার কারণে দেখা যাচ্ছে আমাদের যে লেভেলটা আছে সয়েল স্যাম্পলের লেভেল আস্তে আস্তে কি এই যে ড্রাইভ স্যাম্পলারটা আছে সেটা কিছুটা মাটির নিচে চলে যাবে। সো ফার্স্ট 6 ইঞ্চি গেল, পরের 6 ইঞ্চি গেল, পরের 6 ইঞ্চি, তার মানে টোটাল 18 ইঞ্চি আমরা এই স্যাম্পলারটাকে ইনসার্ট করব। সো স্যাম্পলারটাকে যখন 18 ইঞ্চি ইনসার্ট করব তখন আমাদের কি হ্যামারটাকে কি উপর থেকে আমরা ফেলে দিচ্ছি, ফেলে দেওয়ার কারণেই তো আস্তে আস্তে এটা ভিতরের দিকে যাচ্ছে। সো কতগুলা আমাদের নাম্বার অফ ব্লো লাগবে এই 18 ইঞ্চি ইনসার্ট করতে অথবা 18 ইঞ্চি ভিতরে যেতে। এখন দেখো আমরা ফার্স্ট 6 ইঞ্চিতে ইনসার্ট করার জন্য কয়টা ব্লো লাগে সেটা কাউন্ট করি।
দেন তারপর হলো সেকেন্ড ইনক্রিমেন্ট অথবা পরের 6 ইঞ্চিতে আমাদের ইনসার্ট করার জন্য কয়টা ব্লো লাগে সেটা আমরা কাউন্ট করি, এবং থার্ড যে আমাদের আরো 6 ইঞ্চি আছে সেটাতে আমাদের ইনসার্ট করার জন্য কয়টা ব্লো লাগে সেটা আমরা কাউন্ট করি। তার মানে এভাবে 3টা স্টেজে আমরা কতগুলো ব্লো লাগতেছে সেটা কাউন্ট করি। এখন স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট হলো দ্বারা বোঝাচ্ছে হলো নাম্বার অফ ব্লোজ টু রিকোয়ার্ড number of blows required to penetrate the 18 ইঞ্চি সয়েল স্যাম্পলার। তার মানে আমাদের সয়েল স্যাম্পল থেকে যদি আমরা 18 ইঞ্চিতে ইনসার্ট করতে যাই তাহলে আমাদের কতগুলো ব্লো লাগবে সেটার সামেশনটাকে বলতেছি। এখন স্টার্টিংয়ে দেখো আমাদের ফার্স্ট যেই 6 ইঞ্চি আমাদের টপ যে লেভেলটা থাকে সেখানে সয়েলটা কি অনেক ধুলা থাকতে পারে, অথবা আমাদের সয়েলের কিন্তু আমরা অ্যাকুরেট যেই আমাদের প্রপার্টিসগুলো আমরা সেগুলো পাই না একদম টপ লেভেলে। আমাদের যদি এটা গ্রাউন্ড সারফেস হয়ে থাকে এর আশেপাশে দেখা যাচ্ছে ঘাস থাকতে পারে অথবা ধুলাবালি, ওরকম টাইপের সয়েল টাইপের আমরা জিনিস পাচ্ছি না অ্যাকুরেট যে সয়েল লেভেলটা। সো এই কারণে বলা হচ্ছে যে ফার্স্ট যেই 6 ইঞ্চি পেনিট্রেট করতে সেটার নাম্বার অফ ব্লোজটা আমরা বাদ দিব। বাদ দিলে তাহলে কি দেখা যাচ্ছে 6 ইঞ্চি থেকে 18 ইঞ্চি পর্যন্ত আমাদের পেনিট্রেট করতে যতটুকু ব্লো লাগতেছে সেটাকেই বলতেছে হলো স্ট্যান্ডার্ড পেনিট্রেশন নাম্বার অথবা এসপিটি ভ্যালু। এসপিটি ভ্যালু হলো এটাকে আমরা এন দ্বারা ডিনোট করি। তাহলে নাম্বার অফ ব্লোজ হলো 6 ইঞ্চি থেকে 18 ইঞ্চি পোর্শন পর্যন্ত আমাদের যেতে যতটুকু ব্লো লাগতেছে। তো আমরা এই যে ফার্স্ট যে 6 ইঞ্চি ব্লো লাগতেছে অথবা প্রয়োজন হচ্ছে সেটা আমরা বাদ দিয়ে দিই, কারণ হলো এখানে আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাই না। এখানে দেখা যাচ্ছে যে খুব ইজিলি সয়েলে পেনিট্রেট হয়ে যেতে পারে। সো অ্যাকুরেট যেহেতু রেজাল্ট পাচ্ছি না দ্যাটস ওয়াই আমরা পরের 6 থেকে 18 ইঞ্চি পর্যন্ত কতটুকু ব্লোজ লাগতেছে। আচ্ছা, এখন এখানে একটু দেখো আমরা এই ব্লোজ থেকে আমরা কি বুঝতে পারি। এই ব্লোজ গুলা থেকে বুঝতে পারি আমাদের সয়েল ডেপথটা যদি অথবা সয়েল লেয়ারটা যদি খুব বেশি নরম হয় তাহলে আমাদের ব্লোজ নাম্বার কি বাড়বে না কমবে বলো তো? আচ্ছা তোমরা একটু না, ওয়েট কমবে। করো, একটু ওয়েট করো। আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম আমাদের সয়েল ডেপটা অথবা সয়েলের প্রপার্টিসটা যদি খুব সফট হয় লাইক ক্লে টাইপের সয়েল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের নাম্বার অফ ব্লোজটা কিন্তু কম লাগবে। আবার যদি আমাদের সয়েল টাইপটা যদি খুব বেশি হার্ড হয় লাইক হলো রক টাইপের অথবা গ্রাভেল টাইপের কোনো সয়েল যদি থাকে, এখানে গ্রাভেলের কোনো প্রপার্টিস অথবা গ্রাভেল টাইপের পার্টিকেল যদি থাকে তাহলে আমাদের ব্লোজ কিন্তু অনেক বেশি লাগবে, পেনেট্রেট করতে অনেক বেশি ব্লো অথবা অনেক বেশি হ্যামারিং করতে হবে। সো এই যে যে কতগুলা হ্যামারিং এর প্রয়োজন হচ্ছে অথবা নাম্বার অফ ব্লোজ এর প্রয়োজন হচ্ছে সেখান থেকে আমি একটা আইডিয়া পেতে পারি যে আমাদের সয়েল প্রপার্টিসটা অথবা সয়েল লেয়ারটা কিরকম, সফট টাইপের সয়েল অথবা হার্ড টাইপের সয়েল। আচ্ছা, এখান থেকে যে এন ভ্যালুটা পাচ্ছ তোমরা এসপিটি ভ্যালু সেটাকে ফার্দার ইমপ্লিমেন্টেশন করে আমরা সয়েলের বেয়ারিং অথবা যে কম্প্রেসিভ যে স্ট্রেনটা আছে সেটাও আমরা বের করতে পারি। তাহলে এই যে এন ভ্যালু থেকে কিন্তু আমরা কম্প্রেসিভ স্ট্রেনটা বের করতে পারি। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত তো বুঝতে পারছো তোমরা, তাই না?
আমাদের একটা হ্যামার জি। থাকতেছে, যে হ্যামারের মাধ্যমে হলো আমরা সয়েলে ব্লো দিব যে কয়টা আমাদের ব্লোজের প্রয়োজন পড়তেছে। আচ্ছা, এখানে দেখো এই যে তোমাদের একটা ইনস্ট্রুমেন্টের সেটআপ দেওয়া আছে। এখানে হলো আমাদের এই যে হ্যামারটা আছে এটাকে আমরা হলো ড্রপ করি, এবং ড্রপ করার পরে দেখতে পাই যে কতটুকু সে পেনেট্রেট করে যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা যখন এসপিটি টেস্টটা করি সেখানে হলো আমাদের কিছু কারেকশনের প্রয়োজন হয়। কিছু কারেকশনের প্রয়োজন পড়ে, একটা হলো ডাইলেটেন্সি কারেকশন, আরেকটা হলো ওভারবার্ডেন প্রেসার কারেকশন। এখন ডাইলেটেন্সি কারেকশনটা কি সেটা আমি তোমাদেরকে একটু বলি। আমাদের যখন সয়েলটা সিল্টি ফাইন স্যান্ড থাকে এবং আমাদের ওয়াটার লেভেলটা যদি অনেক নিচে থাকে, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের কিছু পোর ওয়াটার প্রেশার জেনারেট হয়। এখন পোর ওয়াটার প্রেশারটা হলো, আমি কিছু টার্ম বলতেছি একটু মাথায় রাখবা। পোর ওয়াটার প্রেশারটা আমাদের এই হলো গ্রাউন্ড ওয়াটার টেবিল, আর এখানে ধরে নাও যে আমাদের সয়েল আছে। এখন এই সয়েলের ভিতর আমাদের কিছু ভয়েড থাকে, যে ভয়েডের ভিতর দিয়ে কিন্তু আমাদের ওয়াটার পাস করতে পারে। তার মানে হলো সয়েলের ভিতর আমাদের কিছু পানি থাকে, যেই পানিটা আমাদের সয়েলের উপর প্রেসার দিচ্ছে অথবা হাইড্রোস্ট্যাটিক প্রেসার দিচ্ছে, সেটাকে আমরা বলতেছি হলো পোর ওয়াটার প্রেসার। তার মানে সয়েলের উপর যেই প্রেসারটা আসতেছে ডিউ টু ওয়াটার অথবা ডিউ টু হাইড্রোস্ট্যাটিক প্রেসার, সেটাকে আমরা বলতেছি পোর ওয়াটার প্রেসার। এখন এই যে এই টাইপের সয়েলের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এন ভ্যালুটা অনেক সময় 15 থেকে বেশি হয়ে যায়, 15 থেকে অনেক বেশি লাগতেছে অথবা বেশি প্রয়োজন হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এত একটু কারেকশন করে নেওয়ার দরকার পড়ে, এবং সেই কারেকশন হলো একটা এম্পিরিক্যাল ফর্মুলা দেওয়া আছে, দেখো এনসি ইজ ইকাল টু 15 প্লাস হাফ অফ এনআর মাইনাস 15। এনআরটা হলো আমাদের রেকর্ডেড এসপিটি ভ্যালু অথবা নাম্বার অফ ব্লোজ কয়টা লাগছিল, আর এনসিটা হলো আমি কারেক্টেড করতেছি। সো কারেকশনটা তখনই প্রয়োজন পড়তেছে যখন আমাদের এন ভ্যালুটা 15-র বেশি হয়ে যাচ্ছে। সো 15-র বেশি হলে আমরা মেইনলি কারেকশনটা করি। তোমরা জিওটেকে হলো ইন ডিটেলসে আরো পড়বা। সো আমি জাস্ট তোমাদেরকে একটু করে আইডিয়া দিয়ে যাচ্ছি, এবং তোমাদের থার্ড ইয়ারে এই জিনিসগুলো সম্পর্কে তোমরা ভিজুয়ালাইজ হবা যে কোনটা ডাইলেটেন্সি কারেকশন অথবা কেন আমাদের প্রয়োজন হয়। সো আমাদের এসপিটি টেস্টে জাস্ট 2টা কারেকশন করা লাগে। আরেকটা যে কারেকশন লাগতেছে সেটা হলো ওভারবার্ডেন প্রেসার কারেকশন। এখন ওভারবার্ডেন প্রেসার কারেকশন দ্বারা বোঝাচ্ছে যে আমার এই ধরো যে একটা তোমার সয়েল লেয়ার আছে, গ্রাউন্ড লেয়ার। আচ্ছা, এখন এর উপর তুমি ধরে নাও যে আরো কোনো সয়েল লেয়ার জমা করলা অথবা স্যান্ড ফিল করলা। স্যান্ড ফিল করার কারণে তোমার নর্মালি যে স্ট্রেস আসার কথা ছিল, এখানে ধরো একটা মলিকুল নিলা, এখানে আরেকটা মলিকুল নিলা, এখানে যে স্ট্রেসটা আসার কথা ছিল, তুমি আরো স্যান্ড ফিল করার কারণে স্ট্রেসটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে ডিউ টু স্যান্ড ফিলিং অথবা এক্সেস, আমরা যে এক্সট্রা যে প্রেশারটা প্রোভাইড করতেছি সয়েল লেয়ারের উপর, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার আরেকটা কারেকশন করা লাগতে পারে, এবং সেখানে আমাদের কতটুকু স্ট্রেস ইফেক্টিভ আসতেছে এই সয়েল লেয়ারের উপর সেটা আমাদের জানা প্রয়োজন, এবং এই ইকুয়েশনের মাধ্যমে আমরা কারেকশন করে থাকি। সো তোমাদের ইকুয়েশনগুলো আপাতত জানা প্রয়োজন পড়বে না, যেহেতু তোমরা ফিউচারে আরো এগুলা সম্পর্কে দেখবা এবং ম্যাথও করবা। সো তোমরা এখানে জাস্ট এতটুকু জেনে রাখো যে হোয়াট ইজ এসপিটি টেস্ট, তার মানে হলো স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, আর হলো এখানে 2 টাইপের আমরা কারেকশন করে থাকি। এই ছিল হলো আমাদের এসপিটি টেস্ট। আচ্ছা, এরপরে আরেকটা টেস্ট আছে, সেটা হলো কোন পেনিট্রেশন টেস্ট। এটাও কিছুটা সিমিলার টাইপের, বাট এখানে দেখো আমাদের যে স্যাম্পলারটা আছে সেটা কিছুটা আমাদের বটমের দিকে হলো কিছুটা কোন শেপে থাকতেছে, এরকম কোন শেপে থাকতেছে। তো আমাদের এই যে সয়েল লেয়ারটা থাকে, সয়েল লেয়ারের ভিতরে হলো আমার এই ইকুইপমেন্টটাকে আমরা ইনসার্ট করি, এরকম ভাবে আমরা ইনসার্ট করি। সো ইনসার্ট করার ফলে দেখা যাচ্ছে, একটু যদি ভালো মতো অবজার্ভ করো, আমাদের বটমে হলো কোন টাইপের, আর এখানে হলো একটা মেমব্রেন অ্যাটাচ করা থাকে, আর এটার সাথে হলো আমাদের একটা কম্পিউটার ডিভাইসের সাথে আমরা হলো অ্যাটাচ করে দিই একটা ওয়্যারের মাধ্যমে। তাহলে
এই কম্পিউটার ডিভাইসে আমাদের একদম অটোমেটেড ওয়েতে আমার এই সয়েলে কতটুকু ফ্রিকশন প্রোভাইড হচ্ছে অথবা ফ্রিকশন আসছে এবং কি টাইপের ফ্রিকশন ফোর্স প্রডিউস হচ্ছে সেটা আমরা জানতে পারি। জানতে পারি কিভাবে? এখানে হলো আমাদের একটা মেমব্রেন অ্যাটাচ করা আছে। এই মেমব্রেনে আমাদের হলো রেজাল্টটা শো করে। দেন তারপরে এটা আস্তে আস্তে ওয়্যারের মাধ্যমে আমাদের যদি কোনো কম্পিউটার অথবা কোনো ডিভাইস থাকে সেখানে ডাটাগুলো হলো অ্যাকুরেটলি শো করে। সো আমরা যখন ইনসার্ট করতেছি, যদি আমাদের কোহেশন লেস টাইপের সয়েল হয় সেখানে আমাদের কতটুকু ফ্রিকশন আসতে পারে, যদি আমরা একটা ফাউন্ডেশন প্লেস করি সেটা আমাদের জানা প্রয়োজন, অথবা আমাদের ফ্রিকশন রেশিওটা কত সেই সয়েল স্যাম্পলে সেটা আমরা এই ফর্মুলার মাধ্যমে জানতে পারি। আর এফএসটা হলো আমাদের এই যে যে কোণটা আছে অথবা এই যে যে সয়েল স্যাম্পলারটা আছে সেখানে কতটুকু আমাদের ফ্রিকশনাল স্ট্রেস প্রডিউস হচ্ছে সেটাকে বলা হচ্ছে হলো এফএস। এফএসটা হলো, আমি যদি একটু বলি, অথবা এফএসটা এভাবে লেখা যায়, আমি যদি পিএস ডিভাইডেড বাই এএস বলি। সো পিএসটা হলো আমাদের ফ্রিকশনাল ফোর্স, আর এএসটা হলো আমাদের হলো এই যে যে সারাউন্ডিং যে ইনস্ট্রুমেন্টটা আছে সেটার পেরিমিটার কতটুকু, সেখান থেকে আমাদের ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা কতটুকু প্রোভাইড হচ্ছে এই স্যাম্পলে সেটা আমরা বের করতে পারি। এবং এই টেস্টটাকে বলা হয় হলো কোন পেনেট্রেশন টেস্ট। অনেক সময় আমাদের এই যে যে কোন পেনেট্রেশনের বটম যে পোর্শনটুকু আছে সেটা আমরা রিমুভ করে দিতে পারি। রিমুভ করে এখানে একটা স্যাম্পলার অ্যাটাচ করে দিতে পারি। যদি স্যাম্পলার অ্যাটাচ করে দিই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যদি কোনো ডেপথে সয়েল কালেকশনের প্রয়োজন হয় তাহলে আমরা সেই ডেপথে সয়েল কালেকশন করে আমরা ল্যাবে অথবা ফিল্ড টেস্ট করতে পারি। তাহলে কোন পেনেট্রেশন টেস্টের মাধ্যমে হলো মেইনলি আমরা জানতে পারি যে ফ্রিকশনাল রেশিওটা কতটুকু ওই সয়েলের, অথবা স্লিপ ফ্রিকশনটা কতটুকু আসতেছে সেটা আমরা জানতে পারি। এবং এটার রেঞ্জটা মোটামুটি এই যে দেখো ফ্রিকশন রেশিওর রেঞ্জটা মোটামুটি 0 থেকে 10% হলো ক্যারি করে। সো 0 থেকে 5% যখন থাকতেছে তখন আমাদের বোঝাচ্ছে হলো গ্রানুলার টাইপের সয়েল অথবা কোহেশন লেস টাইপের সয়েল। আর 5 থেকে 10 এর ভিতর যখন যায় তখন আমরা ওইটাকে বলি হলো কোহেসিভ টাইপের সয়েল। দ্যাট মিনস হলো আমাদের ফ্রিকশন রেশিওটা কোহেসিভ সয়েলে একটু বেশি আসে। এটা হলো আমাদের ওয়ান কাইন্ড অফ এ টেস্ট স্যাম্পলিং এর জন্য। আচ্ছা, এখানে আরেকটা কারেকশন আছে কোন পেনিট্রেশন টেস্টেরও কারেকশন। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ক্লে টাইপের সয়েল যদি হয় তাহলে আমরা যেই ভ্যালুটা পাচ্ছি সেটাকে হলো কিছু কারেকশন করা লাগে, এই এমপিরিক্যাল ফর্মুলার মাধ্যমে আমরা কারেকশন করতে পারি। আর যদি স্যান্ডি টাইপের সয়েল হয় সেখানে হলো আমার আবার কিছু কারেকশনের প্রয়োজন পড়ে অ্যাকুরেট রেজাল্ট পাওয়ার জন্য। আমরা যেরকম এসপিটি টেস্টেও কিছু কারেকশন করছি, সিমিলারলি আমাদের কোন পেনেট্রেশন টেস্টেও অনেক সময় কারেকশন করা লাগে। আচ্ছা, এরপরে আরেকটা যেটা আছে সেটা হলো ব্যান্ড শেয়ার টেস্ট। তুমি কিন্তু নাম থেকেই বুঝতে পারতেছো, তার মানে এখানে হলো আমরা শেয়ার টেস্টটা হলো ক্যালকুলেট করি। তার মানে একটা সয়েলে, একটা সয়েল বলবো না, কোনো একটা স্যাম্পল সয়েলে আমাদের শেয়ার স্ট্রেনটা কতটুকু, শেয়ার স্ট্রেংথ শেয়ার স্ট্রেনটা কতটুকু সেটা আমাদের জানার জন্য হলো আমরা ইনসিটু ভ্যান শেয়ার টেস্ট করে থাকি। ইনসিটু দ্বারা বোঝাচ্ছে যে আমাদের কনস্ট্রাকশন যেখানে হচ্ছে সেখানেই হলো আমরা মেইনলি টেস্টটা করে থাকি। এরকম দেখো একটা আমাদের ইনস্ট্রুমেন্টাল সেট আপ থাকে এবং এর ভিতরে হলো আমরা একটা বোরহোল ইনসার্ট করি। বোরহোল ইনসার্ট করার পর এখানে হলো আমরা একটা টর্ক প্রডিউস করি। টর্ক মানে হলো একটা হ্যামার অথবা কোনো ইনস্ট্রুমেন্ট আমরা অ্যাটাচ করে দিই, এটাকে রোটেট করানোর ট্রাই করি। রোটেট করানোর ট্রাই করলে দেখা যাচ্ছে যে এখানে মেইনলি টর্ক প্রডিউস হচ্ছে। এই টর্ক থেকে হলো আমরা কিছু এম্পিরিক্যাল ইকুয়েশনের মাধ্যমে হলো আমাদের শিয়ার স্ট্রেনটা কতটুকু সেটা হলো আমরা ক্যালকুলেট করে থাকি। সো ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে আমাদের নর্মালি টর্কের ভ্যালুটা অথবা টুইস্টিং যে মোমেন্টটা প্রয়োজন হচ্ছে, এখানে যে হ্যামারটাকে আমরা যে এরকম ভাবে রোটেট করাচ্ছি সেই টর্কের ভ্যালুটা বেশি হয়।
ইনিশিয়ালি আস্তে আস্তে টর্কের ভ্যালুটা বাড়তে থাকে। একটা সার্টেন টাইমে যে যখন স্যাম্পলটা আমাদের ফেল করে যায়, স্যাম্পল ধরো ফেল করে গেছে, ফেল করে গেলে টর্কের ভ্যালুটা আবার কমা শুরু করে। তার মানে একটা টাইমে যে টর্কের ভ্যালু বাড়তেছে এবং দেন যখন স্যাম্পলটা ফেল করে যাচ্ছে, টর্কের ভ্যালুটা অথবা টুইস্টিং মোমেন্টের ভ্যালুটা আবার ডিক্রিজ করা শুরু করে। সো যখন ডিক্রিজ করে যাচ্ছে, এখানে তুমি একটা ম্যাক্সিমাম টর্ক পাচ্ছ, কিন্তু একটা ম্যাক্সিমাম টর্কের ভ্যালু পাচ্ছ। সো এই ম্যাক্সিমাম টর্ক থেকে হলো আমাদের কিছু এম্পিরিক্যাল ইকুয়েশন আছে অথবা কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলার মাধ্যমে হলো আমরা শেয়ার স্ট্রেনটা করি। সো এই যে যে টেস্টটা করা হয়, এটার মেইন সিগনিফিকেন্সটা হলো আমাদের সয়েল স্যাম্পলের শেয়ার স্ট্রেন কতটুকু সেটা আমরা ডিটারমাইন করে থাকি। এটা ওয়ান কাইন্ড অফ সয়েল এক্সপ্লোরেশন, যে দেখা যাচ্ছে যে আমরা টর্ক থেকে বলতে পারি যে কতটুকু টর্ক প্রয়োজন হচ্ছে অথবা কত টর্কে আমার সয়েল স্যাম্পলটা ফেল হয়ে যাচ্ছে। সো একটা আইডিয়া পাচ্ছি সয়েল স্যাম্পল সম্পর্কে। আচ্ছা, এতক্ষণ আমাদের তোমাদের একদম ফার্স্টের দিকে কিন্তু আমরা কিছু টেকনিক টাইপের বলে আসছিলাম। এরপর লাস্ট আরেকটা যে টেকনিক ছিল আমাদের হলো জিওফিজিক্যাল মেথড অথবা টেকনিক। এটার ভিতর হলো মেইনলি আমরা সেইসমিক মেথডটা একটু আলোচনা করব। সেইসমিক মেথড দ্বারা বোঝাচ্ছি আমরা কোনো আমরা যদি ফিগারটা দেখি তাহলে একটু বুঝতে পারবা। এখানে দেখো আমাদের একটা পয়েন্ট থাকবে, যে পয়েন্টে হলো আমরা আমাদের কোনো ওয়েভ অথবা কোনো মুভমেন্ট আমরা প্রডিউস করব। তাহলে পি একটা পয়েন্ট থাকতেছে, আর আমাদের স্পেসিফিক আরো কয়েকটা পয়েন্ট আমরা আইডেন্টিফাই করে নিচ্ছি, যেমন এ, বি, সি। সো এই পি পয়েন্টে যখন আমি কোনো ওয়েভ অথবা কোনো মোশন আমরা জেনারেট করব, তাহলে আমাদের এ পয়েন্টে কত সময় পরে আসতেছে অথবা কতটুকু ইন্টেন্সিটিতে আসতেছে সেটা আমরা ক্যালকুলেট করব। সিমিলারলি বি পয়েন্টে কিভাবে কতটুকু আসতেছে, সি পয়েন্টে কতটুকু এবং কত সময় আসতেছে সেটা আমরা ক্যালকুলেট করব অথবা আমরা মেজার করব। সেইটা ক্যালকুলেট করার জন্য এখানে হলো আমাদের কিছুটা জিওফোন থাকে। জিওফোনটা হলো ওয়ান কাইন্ড অফ অ্যাপারেটাস অথবা ইনস্ট্রুমেন্ট, যেটা হলো আমাদের ভোল্টেজ মেজার করে অথবা আমাদের এখানে যে তুমি মোশন জেনারেট করলা এইখানে কতটুকু আসতেছে সেটা হলো আমরা মেজার করতে পারি এখানে জিওফোনের মাধ্যমে। তার মানে আমাদের কিছু অ্যাপারেটাস এখানে ইনসার্ট করা থাকে, যেটা হলো আমাদের রেজাল্ট কালেক্ট করবে। তাহলে দেখো ফার্স্ট লেয়ারে আমাদের এভাবে যাচ্ছে, যে দেন তারপরে আবার এ পয়েন্টে কিভাবে আসতেছে, বি পয়েন্টে কতটুকু আসতেছে এই ভি ওয়ানটা, আবার সি পয়েন্টে কতটুকু আসতেছে ভি ওয়ানটা, সেটা হলো আমরা টাইম মেজার করি আর ভেলোসিটিটা কত সেটা মেজার করি। প্রতিটা লেয়ারে সয়েল স্যাম্পলের ভেলোসিটি ডিফারেন্ট। এখানে ধরো যদি ক্লে টাইপের সয়েল হয়, এখানে যদি স্যান্ড টাইপের সয়েল হয়, তাহলে আমাদের এই যে যে প্রোপাগেশনটা আছে ওয়েভ প্রোপাগেশন সেটা কিন্তু ডিফারেন্ট হবে, এবং ডিফারেন্সের থেকে আমরা বলতে পারবো যে এ পয়েন্ট এবং বি পয়েন্ট আর সি পয়েন্টে আমাদের কতটুকু জিওফোনে কত ভোল্টেজ ক্যারি করতেছে। আর এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে। দেখো ফার্স্ট লেয়ারে H1 ডেপথ, সেকেন্ড লেয়ারে H2, থার্ড লেয়ারে হলো H3। তার মানে হলো আমাদের একটা স্পেসিফিক পয়েন্ট থাকে অথবা ফিক্সড পয়েন্ট থাকে, যেই ফিক্সড পয়েন্টে হলো আমরা কোনো ওয়েভ অথবা কোনো মানে মোশন আমরা জেনারেট করি। দেন তারপর হলো আমরা তিনটা পয়েন্টে হলো কালেক্ট করার ট্রাই করি, এবং কত সময় আসতেছে এবং কিরকম আসতেছে সেখান থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি এই টাইপের সয়েলটা কিরকম। দেখা যাচ্ছে যে আমাদের স্যান্ড টাইপের সয়েলে এক টাইপের প্রোপাগেশন হচ্ছে, আবার ক্লে টাইপের সয়েলে আরেক টাইপের প্রোপাগেশন হচ্ছে। সো আমরা একটা আইডিয়া পেতে পারি। এই যে দেখো আমাদের এখানে কি ওয়েভ মোশনের আমরা জেনারেশনের মাধ্যমে অথবা ভেলোসিটি জেনারেশনের মাধ্যমে মেজার করতেছি, দ্যাটস আমরা এটাকে বলতেছিল সেইসমিক মেথড। এবং সেইসমিক মেথডটা হলো মেইনলি বেসড হচ্ছে যে ইলাস্টিক শক ওয়েভস হ্যাভ ডিফারেন্ট ভেলোসিটিস ইন ডিফারেন্ট ম্যাটেরিয়ালস। দ্যাট মিনস লেয়ার ওয়ানে এক টাইপের ভেলোসিটি, লেয়ার টুতে আরেক টাইপের ভেলোসিটি, আর লেয়ার থ্রিতে আরেক টাইপের ভেলোসিটি আসবে। তো এই ভেলোসিটি ডিফারেন্স থেকেই হলো আমরা সেসমিক মেথডের মাধ্যমে আমাদের সয়েল স্যাম্পলিংটা করে থাকতে পারি। এটা হলো ফার্দার ইমপ্রুভমেন্টের জন্য অথবা কোনো আমাদের অ্যাকুরেট আরও যদি রেজাল্টের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা সেসমিক মেথড ইউজ করে থাকি।
আর ইন জেনারেল কেসে আমরা বাকি যেগুলো আগে যেগুলো দেখে আসলাম সেগুলো করে থাকি। এখন দেখো এই সেইসমিক মেথড আমি তোমাদের যেটা বললাম যে আমাদের ফার্স্টে কোনো একটা হ্যামারের মাধ্যমে আমাদের পি পয়েন্টে একটা শক ওয়েভ আমরা জেনারেট করি। এই শক ওয়েভটা আমাদের টপ লেয়ার থেকে একদম বটম লেয়ার পর্যন্ত হলো আমাদের ট্রাভেল করে যাবে। সো ফার্স্ট যে লেয়ারে ট্রাভেল করতেছে সেটাকে আমরা V1 দিচ্ছি, আর আমাদের অবজারভেশন কিছু পয়েন্ট থাকতেছে সেটা হলো ABC, যেখানে আমাদের কিছু জিওফোন প্লেস করা আছে। এই জিওফোনটা হলো আমাদের ওয়েভ রেকর্ড করবে যে কতটুকু ওয়েভ সে আসতেছে এবং কত সময়। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে ডিফারেন্ট ভেলোসিটির জন্য আমাদের ডিফারেন্ট ওয়েভ অ্যারাইভেল আমরা টাইম পাবো। সো সেখান থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি যে আমাদের সয়েল টাইপটা কিরকম, অথবা কোন লেয়ারে কিভাবে আমাদের ওয়েভটা ট্রান্সমিট হচ্ছে। সেটা হলো আমাদের জিওফিজিক্যাল মেথড। এটা ফিগারের মাধ্যমে তোমাদের ডিসকাস করা আছে। আমি যে কথাগুলো বললাম সেটার জিনিসটাই হলো এই ফিগারে সামারি করা আছে। আচ্ছা, এখানে দেখো এই যে আমাদের টাইমের রেসপেক্টে কোন ভেলোসিটি ডিস্টেন্সটা কিরকম হচ্ছে সেটা হলো আমরা গ্রাফে হলো প্লট করি, যে ডিস্টেন্সের সাথে সাথে আমাদের অ্যারাইভাল টাইমটা কিরকম হচ্ছে এবং ভেলোসিটিটা কতটুকু আসতেছে। এরপরে আরেকটা আছে ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি মেথড। এখন এখানে আমরা যে জিনিসটা করি আমরা হলো কিছু ইলেকট্রোড ইনসার্ট করি আমাদের সয়েল লেয়ারটা যেটা থাকে সেখানে হলো আমরা কিছু ইলেকট্রোড ইনসার্ট করি, এবং আমাদের উপরে গ্রাউন্ড সারফেসের উপরে হলো আমাদের একটা অ্যামিটার থাকে, এবং এই অ্যামিটারের মাধ্যমে হলো আমরা আমাদের রেজাল্টটা পেয়ে থাকি যে এখানে কি টাইপের সয়েলের ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে সয়েলে অনেক সময় অনেক টাইপের মিনারেল থাকে, যে মিনারেলগুলো আমাদের ইলেকট্রিসিটি পাসে হেল্প করে। সো সেখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কোন টাইপের অথবা কোন লেয়ারের সয়েল কি টাইপের। জাস্ট এটা হলো আমাদের ফার্দার আরো ইমপ্রুভড মেথড, যে এখানে আমাদের একটা ভোল্টেজ মেজার করার জন্য অ্যাপারেটাসটা থাকে। এখানে আর আমরা কোনোভাবে পয়েন্ট অবজারভেশন রাখতেছি না, ডাইরেক্ট হলো আমাদের রেজাল্টটা শো করবে এই অ্যামিটারে কতটুকু ভোল্টেজ পাচ্ছি। আর কয়েকটা প্লেসে হলো আমরা ইলেকট্রোড ইনসার্ট করে থাকি, এবং সার্টেন ডিস্টেন্স পর পর কিন্তু রেজাল্টটা পাওয়ার জন্য। আচ্ছা, এখন হলো এই যে যে তুমি টেস্টগুলা করলা, এই টেস্টগুলা কি তোমার একটা ফাইনাল ডকুমেন্টেশন তৈরি করা লাগবে, যে ডকুমেন্টেশনটাকে তুমি কাজে লাগায় হলো তোমার প্রজেক্টটাকে রান করাতে পারো। এবং আমি তোমাদের ফার্স্টেই বলছিলাম যে আমাদের এই সয়েল স্যাম্পলিংটা মেইনলি করা হয় হলো একটা রিপোর্ট করার জন্য, সয়েল রিপোর্ট। আমি তোমাদেরকে সয়েল রিপোর্টটা দেখাবো। সেই সয়েল রিপোর্টে আমাদের কি কি জিনিস থাকবে সেটাও তোমরা ভালো মতো বুঝতে পারবা। এখানে দেখো আমাদের রিপোর্টটা কয়েকটা জিনিস নিয়ে তৈরি হবে। আমাদের রিপোর্টে ডেসক্রিপশন থাকবে, আমাদের টোপোগ্রাফিক্যাল ডেসক্রিপশন অথবা হাইড্রোলিক যে কন্ডিশনটা আছে সেটা আমরা জানতে পারবো এই রিপোর্টের মাধ্যমে, সয়েল রিপোর্ট। তার মানে হলো আমাদের কিন্তু এখন সয়েল এক্সপ্লোরেশন অথবা এক্সকাভেশন যা বলি আমরা, সাবসয়েল এক্সপ্লোরেশন, সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা রিপোর্ট করব, সয়েল রিপোর্ট। তোমাদের সয়েল রিপোর্টটা আমি দেখাবো। এই সয়েল রিপোর্টের ভিতর আমাদের যে প্রজেক্টটা করতেছি সেটা হলো টপোগ্রাফিক কিছু ইনফরমেশন থাকে, আর হাইড্রোলিক কন্ডিশন দ্বারা বোঝাচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিলটা কোথায় আছে, কত ডেপথ পরে আমি গ্রাউন্ড ওয়াটার টেবিলটা আছে সেটা আমরা জানতে পারি। আর এই প্রজেক্টের জন্য আমাদের কিছু ফিল্ড টেস্ট করা লাগে, কিছু ল্যাবরেটরি টেস্ট করা লাগে। তো তুমি কি কি ফিল্ড টেস্ট করছো আর কি কি ল্যাবরেটরি টেস্ট করছো সেটা ডেসক্রিপশন থাকবে, এবং তোমার টেস্ট থেকে তুমি যেই রেজাল্টটা পাচ্ছ সেই রেজাল্টটা লেখা লাগে, অথবা ডিসকাশন টাইপের লিখতে হয়। দেন তারপরে তুমি হলো কিছুটা রিকমেন্ডেশন করতে পারো যে এই টাইপের সয়েলটা এরকম, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বেয়ারিং ক্যাপাসিটি অথবা স্ট্রেনটা অথবা সয়েল প্রপার্টিসটা এরকম আসতেছে। সো এখানে আমরা হয় শ্যালো ফাউন্ডেশন ইনসার্ট করতে পারি অথবা ডিপ ফাউন্ডেশন আমরা কনস্ট্রাক্ট করতে পারি। তারপরে হলো আমরা দেখো আমাদের এই যে যে ফাউন্ডেশনটা কনস্ট্রাকশন করব, আমাদের কি ফ্যাক্টর অফ সেফটি মেনটেন করতে হবে। সো কতটুকু ফ্যাক্টর অফ সেফটি মেনটেন করব সেটাও আমাদের জানা প্রয়োজন। সো আলটিমেটলি লাস্টে হলো আমরা একটা সয়েল প্রোফাইল এবং গ্রাফ করে দিয়ে দিই চার্ট আকারে।
তাহলে এই ছিল মোটামুটি আমাদের সয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট, যেখানে আমরা ফুল একটা আইডিয়া পেয়ে যাচ্ছি আমাদের সয়েল টাইপ অথবা আমাদের প্রজেক্টেড এরিয়াটা কিরকম টাইপের। এই যে দেখো আমাদের প্রত্যেকটা ডেপথ ওয়াইজে হলো আমাদের কিছু রেজাল্ট লাগে। এন দ্বারা হলো স্পিটি টেস্ট থেকে পাচ্ছি, আর কিউ দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের প্রেসার অথবা ক্যাপাসিটি, সয়েল ক্যাপাসিটিটা কত সেটা। আর ডাব্লিউ দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের সয়েলের ময়েশ্চার কন্টেন্ট কতটুকু। আর এল দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের লিকুইড লিমিট। আর পিআই দ্বারা আমাদের বোঝাচ্ছে হলো প্লাস্টিক লিমিটস, প্লাস্টিসিটি ইন্ডেক্স। সেইগুলো মোটামুটি তোমাদের এখন জানা লাগবে না, আমি বারবার করেই বলতেছি। আমি যেই জিনিসগুলো আপাতত তোমাদের দেখাচ্ছি, তোমরা থার্ড ইয়ারে গেলেই এগুলা জানতে পারবে, এই সব টার্ম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট টুতে হলো তোমাদের হলো একটা আইডিয়া দিচ্ছি যে কিভাবে কি করা হয়। যেহেতু আমরা ফাউন্ডেশনটা পড়তেছি, সো ফাউন্ডেশন করার আগে আমাদের প্রিলিমিনারি কিছু কাজ আছে, সেটার আইডিয়াটা আমরা জানতেছি। এখানে দেখো এই যে আমরা সয়েল টাইপটা বলতে পারি, আমাদের ওয়াটার টেবিলটা কত ডেপথে, এই বরাবর ডেপথ থাকে, আর এই বরাবর হলো আমরা সয়েল টাইপ জানি। আর এই সয়েল টাইপের জন্য আমাদের কি কি রেজাল্ট পাচ্ছি সেটার হলো আমরা একটা প্রোফাইল তৈরি করি। আচ্ছা, তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত কি আমরা বুঝতে পারছি বলো তো? আমাদের সাবসয়েল এক্সপ্লোরেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি এটার মেইন রিজনটা কি সেটাও আমি বলছি, এবং আমি তোমাদেরকে এটাও বলছি যে কেন আমাদের সয়েল এক্সপ্লোরেশনটা প্রয়োজন, কেন সয়েল স্যাম্পলিংটা প্রয়োজন, অথবা সাবসয়েল এক্সপ্লোরেশন অথবা এক্সক্যাভেশনটা কেন প্রয়োজন। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? আচ্ছা, ক্লাসে যারা প্রেজেন্টার আছো তারা একটু রেসপন্স করো, নাহলে আমি বুঝতে পারতেছি না যে তোমরা বুঝতেছো কিনা। এতটুকু পোর্শন মিস পর্যন্ত তো কারো কোনো প্রবলেম নেই, তাই না? আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে হলো না মিস একটা সয়েল রিপোর্ট একটু দেখানোর ট্রাই করি, যাতে তোমরা একটা আইডিয়া পাও। তোমাদের দেখা যাচ্ছে ইন ফিউচারে এরকম টাইপের একটা রিপোর্ট করা লাগতে পারে, এখন লাগবে না বাট ইন ফিউচারে তোমাদের করা লাগতে পারে। সো আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা, একটু ওয়েট করো, আমি রিপোর্টটা অন করে দেন তারপরে দিচ্ছি। আচ্ছা দেখো, এটা হলো তোমাদের একটা সয়েল রিপোর্ট দেখানো হচ্ছে। আমরা যখন আমাদের ভার্সিটি লেভেলে ছিলাম, আমাদের 4-2 তে একটা ল্যাব ছিল, জিওটেক ল্যাব। সেখানে হলো এরকম একটা সয়েল রিপোর্ট আমরা তৈরি করছিলাম। সো এই রিপোর্টের উপরে একটা নাম থাকে, এবং তুমি কোন প্রজেক্টের সাইটের জন্য করতেছো, তোমার ক্লায়েন্ট কে এবং কত ডেটে করতেছো, এরকম একটা ফার্স্ট পেজে তোমার আইডিয়া দেওয়া থাকে। এরপরে তো আমাদের রিপোর্টের জন্য আমাদের কি কি কন্টেন্ট, এই রিপোর্টে কি কি কন্টেন্ট আছে সেগুলো একটা ডেসক্রিপশন থাকে, কয়টা টেবিল ফিগার কয়টা অ্যাটাচ করছো সেটা। এবং তারপরে হলো আমাদের ইন্ট্রোডাকশন আমরা লিখে থাকি, যে এই সয়েল টাইপটা অথবা তুমি কত ডেটে করছো এবং কতটুকু ডেপথ নিয়ে তোমার প্রজেক্টেড কাজটা হয়েছে, কি কি টেস্ট করছো, এটা সম্পর্কে একটা ডিটেলস আলোচনা থাকে। তারপরে আমি যদি আরো দেখাই, এই যে দেখো ফিল্ড ওয়ার্ক। ফিল্ড ওয়ার্কের ভিতর, আচ্ছা ফিল্ড ওয়ার্কে যাওয়ার আগে হলো তোমার স্কোপটা লেখা লাগে, যে এখানে যে তুমি টেস্টটা করতেছো সেখান থেকে তুমি কি কি পাচ্ছ অথবা তোমার স্কোপটা কি সেটা লিখে থাকো এরকম। এরপরে আসতেছে দেখো ফিল্ড ওয়ার্ক, আমি তোমাদেরকে বলছিলাম যে কি কি দ্বারা কম্প্রাইজ হচ্ছে একটা সয়েল রিপোর্ট। দেখো আমাদের এখানে এসপিটি টেস্ট লাগতেছে, তারপর হলো আমরা ডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করতেছি, আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করতেছি। দেন তারপর হলো আমরা এই ইনভেস্টিগেশন করার পর হলো আমরা ফিল্ড ক্লাসিফিকেশন করে থাকতেছি সয়েল টাইপটাকে। ফিল্ড ক্লাসিফিকেশন দ্বারা বোঝাচ্ছে যে স্যান্ডি টাইপের সয়েল, নাকি ক্লে টাইপের সয়েল, নাকি অর্গানিক নাকি ইনঅর্গানিক টাইপের সয়েল, এটা আমরা ক্লাসিফাই করে দিচ্ছি।
এরপরে দেখো আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিলটা কত ডেপথে আছে সেটাও আমরা মেজার করে দিতে পারি, অথবা ফিল্ড টেস্টের মাধ্যমে আমরা এটা করতেছি অথবা জানতেছি। এরপরে আবার আরো একটা জিনিস করছিলাম এখানে, যে সিলিং অফ আনডিস্টার্ব স্যাম্পলস বাই ওয়েক্স, এটা তোমাদের লাগবে না। তো এই যে যে আমরা ফিল্ড টেস্ট গুলা করলাম, ফিল্ড টেস্ট গুলার কারণে আমাদের ফার্স্টে কি করা লাগতেছে, বোরিং করা লাগতেছে। সো তোমার কয়টা বোর হোল তুমি ইনসার্ট করছিলা তোমার প্রজেক্টের জন্য, এবং কত ডেপথ পর্যন্ত ইনসার্ট করছিলা সেটার একটা আইডিয়া দেওয়া আছে, এবং বোর হোলের ডেপথ কতটুকু, অথবা তুমি কোন বোরিংটা ইউজ করছিলা, এখানে ওয়াশ বোরিং ইউজ করছিলা নাকি অগার বোরিং নাকি রোটারি বোরিং ইউজ করছিলা, সেটা এখানে লেখা থাকে। আর কয়টা বোর হোল লাগছে সেটাও বলা থাকে। এরপরে দেখো স্ট্যান্ডার্ড পেনিট্রেশন, আমাদের ইনস্ট্রুমেন্টের কিছু ডেসক্রিপশন থাকে। তারপর হলো তোমাদের কয়টা, এই যে টোটাল 12 ইঞ্চি ইনসার্ট করতে আমাদের কয়টা নাম্বার অফ ব্লোজ লাগে সেটাকে আমরা বলতেছি হলো স্ট্যান্ডার্ড পেনিট্রেশন ভ্যালু। আর ফার্স্টে যে 6 ইঞ্চি থাকে সেটা আমরা অমিট করে দিই, কারণ এখান থেকে আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাই না। এরপরে দেখো আমাদের ডিস্টার্ব স্যাম্পল কিভাবে কালেক্ট করার কিছু মেথড ছিল, লাইক হলো স্প্লিট স্পুন স্যাম্পলারের মাধ্যমে কালেক্ট করছো নাকি কোন ইনস্ট্রুমেন্ট অথবা অ্যাপারেটাস দিয়ে স্যাম্পলটা কালেক্ট করছো, এটাও আইডিয়া থাকে। আর তুমি ডিস্টার্ব স্যাম্পল দিয়ে কি কি টেস্ট করতে পারো অথবা আনডিস্টার্ব স্যাম্পল দিয়ে কি কি টেস্ট করছো সেটা বলে থাকি। তারপর গ্রাউন্ড ওয়াটার টেবিল কত ডেপথে পেয়েছো, এখানে দেখো আমরা পেয়েছিলাম হলো 7 ফিট 7 ইঞ্চি তে আমরা পেয়েছিলাম, এবং এটা কিন্তু আমরা ফিল্ড যখন টেস্টগুলো করতেছি অথবা ফিল্ড এক্সপ্লোরেশন যখন করতেছি তখনই কিন্তু আমরা এই সম্পর্কে আইডিয়া পেয়ে যাচ্ছি। এরপরে দেখো ফিল্ড ক্লাসিফিকেশন, আমরা টাইপ সম্পর্কে জানতে পারি এবং সয়েলের কালার সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়ে যাচ্ছি। তারপরে যেটা আসে সেটা হলো আমরা ল্যাবরেটরি টেস্টে ইন জেনারেল কেসে কিন্তু আমরা আনডিস্টার্বড স্যাম্পল নিয়ে কাজ করি। তো আমরা কিন্তু ডিস্টার্বড এবং আনডিস্টার্বড দুইটাই কালেক্ট করছি, আমরা আনডিস্টার্ব নিয়ে হলো ল্যাবরেটরি টেস্টে পাঠিয়ে দিব। এখানে দেখো আমরা ময়েশ্চার কন্টেন্ট বের করছি, কতটুকু ওয়াটার ছিল, তারপরে স্পেসিফিক গ্র্যাভিটি, তারপরে ইউনিট ওয়েট কত, এইসব। তারপর হলো আমাদের শেয়ার স্ট্রেংথ কতটুকু আসতেছে অথবা আমাদের বিয়ারিং ক্যাপাসিটি কতটুকু, সেগুলো আমরা জানতে পারি। মানে প্রেশার ক্যাপাসিটিটা কত স্যাম্পলের সেটা আমরা জানতে পারি। এরপরে কতটুকু সেটেলমেন্ট হতে পারে অথবা সয়েল পার্টিকেল গুলা কিরকম সেটা আমরা সিভ অ্যানালাইসিসের মাধ্যমে জানতে পারি। তোমরা সিভ অ্যানালাইসিস মনে হয় 2-1 করে আসছো ল্যাবে, কোর্স অ্যাগ্রিগেট এবং ফাইন অ্যাগ্রিগেট দুইটার জন্যই করে আসছো। আমরা সয়েল স্যাম্পলটা কালেক্ট করব, কালেক্ট করে হলো সিভ অ্যানালাইসিস অথবা এই টাইপের হলো ফিল্ড টেস্ট করে থাকি। এরপরে দেখো এই যে সাবসয়েল স্ট্র্যাটিফিকেশন, এটা যদি দেখো আমাদের ফার্স্ট লেয়ার ছিল এই যে এতটুকু ডেপথে, এই যে দেখো এন ভ্যালু মিনিমাম এবং ম্যাক্সিমাম কতটুকু লাগছে। আর এখানে প্রিডমিনেন্ট টাইপে দেখো আমরা 0 থেকে 10 ফিট নিছি। সো 1 ফিটে এক টাইপের সয়েল হতে পারে, 2 ফিটে আরেক টাইপের, 3 ফিটে আরেক টাইপের। বাট এই যে যে 10 ফিটের ভিতর ম্যাক্সিমাম আমি যেই টাইপের সয়েল পাচ্ছি সেটা আমরা এখানে কমেন্ট করতেছি, যে দেখা যাচ্ছে বেশিরভাগ সয়েলই ক্লে টাইপের সয়েল। এবং এটার কনসিস্টেন্সিও তোমরা হলো 2-1 করে আসছো, দেখা যাচ্ছে যে কনসিস্টেন্সির বেসিসেও আমরা ক্লাসিফাই করে থাকি, এরকম একটা রিপোর্ট করি। এরপরে যেটা আসে সেটা আমরা হলো ফিজিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং প্রপার্টিস অফ দ্য সয়েল, এটা হলো মেইনলি ইম্পর্টেন্ট। এই যে তুমি এতক্ষণ টেস্ট করছো, এটা হলো তুমি এখন এই চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছে। দেখো এই যে আমার প্রত্যেকটা ডেপথ ওয়াইজে আমাদের সয়েল কি টাইপের ছিল, কালার কি টাইপের, এবং এন দ্বারা বোঝাচ্ছে যে আমাদের এসপিটি ভ্যালু অথবা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন ভ্যালু, আর আরো কিছু প্রপার্টিস, এই সবগুলা প্রপার্টিস হলো আমাদের টেস্টের মাধ্যমে করি, এগুলা ল্যাব টেস্ট করা হয়। আর এটা হলো আমরা ফিল্ড টেস্টের মাধ্যমে। দেখো এক এক টাইপের লেয়ারের জন্য আমাদের এক এক রকমের ব্লো লাগতেছে, একটা জায়গায় 14 লাগতেছে বা 20 লাগতেছে, 9 লাগতেছে। তো এক এক ডেপতে এক এক রকমের আমরা ভ্যালু পাচ্ছি। সো এটা হলো মেইনলি আমাদের জানা প্রয়োজন, যে কোন লেয়ারে অথবা কোন ডেপথে সয়েলটা কিরকম এবং প্রপার্টিসটা কিরকম, সেটা হলো মেইনলি আমরা জানতে পারি এই যে যে সাবসয়েল এক্সপ্লোরেশনটা আমরা করে জানতে পারতেছি এটা। এরপরে দেখো আমাদের কিছু কারেকশন করা লাগে, যেটা স্পিটি ভ্যালু আমি বলে আসছিলাম, ডাইলেটেন্সি কারেকশন আর ওভারবার্ডেন কারেকশন। এটা ওভারবার্ডেন প্রেশার কারেকশন আর এটা ডাইলেটেন্সি কারেকশন।
আচ্ছা, এটা আর আপাতত মোটামুটি লাগবে না তোমাদের। যেটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা হলো, একটু দেখাই, এরকম জাস্ট পুরো রিপোর্ট করা লাগে এরকম টাইপের। আচ্ছা, এখন আমরা যদি লাস্টে আমরা কনক্লুশন এবং রিকমেন্ডেশন একটা বলে দেওয়া ছিল, যে আমরা কত ডেপথ পর্যন্ত যে আমরা বোরহোলটা নিচ্ছি। এই যে আমরা যে রিকমেন্ডেশনটা করতেছি, এই সাইটটা হলো আমাদের লো রাইজ বিল্ডিং এর জন্য, অথবা স্পিড ফুটিংটা আমরা ইউজ করতে পারি। আর যেখানে আরো সফট ক্লে টাইপের সয়েল আছে, সেখানে আমাদের গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট মেথডের প্রয়োজন আছে। তার মানে হলো সফট ক্লে টাইপের সয়েলের তো আমি এই ফাউন্ডেশন যদি বসাই, তাহলে দেখা যাচ্ছে সেটেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো সেখানে আমাদের গ্রাউন্ড ইমপ্রুভমেন্ট করতে হবে। তার মানে হলো সয়েল প্রপার্টিসটা আরো ফার্দার ইমপ্রুভ করতে হবে। এরপরে হলো আমরা একটা অ্যাপেন্ডিক্সে চলে যাই। অ্যাপেন্ডিক্সটা থাকলে একটু ভালো বুঝতে পারবা। এই যে দেখো, এরকম আমরা একটা সয়েল প্রোফাইল তৈরি করি। যেই সয়েল প্রোফাইলে আমাদের এক সাইডে ডেপথ থাকতেছে, এবং আরেক সাইডে আমরা দেখতেছি যে কোন কোন ডেপথে আমরা ডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করছি এবং আনডিস্টার্ব স্যাম্পল কালেক্ট করছি। এরপরে দেখো, এই যে ফার্স্ট 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চিতে আমরা এসপিটিতে আমাদের কয়টা ব্লো লাগছিল পেনেট্রেট করতে। এখন আমাদের ফার্স্ট যে 6 ইঞ্চি ব্লোটা ছিল সেটা কিন্তু আমরা বাদ দিয়ে দিই। সো বাদ দিয়ে দিলে, যদি দেখো আমি একটু জুম করে দিই, পরে যেই দুইটা লেয়ারে আছে, তার মানে ওই 12 ইঞ্চি লেয়ারে কতটুকু ব্লো লাগছে অথবা কয়টা ব্লো লাগছে, সেটাকে বলা হলো স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট ভ্যালু। তাহলে এই যে দেখো 1+1 2 আসতেছে, 2+1 3। সো লাস্ট দুইটা লেয়ারের হলো আমি ব্লো নাম্বার সামেশন করি। আর কি টাইপের সয়েল, গ্রে নাকি অর্গানিক টাইপের সয়েল, সেটার কমেন্ট থাকলে আমরা বুঝতে পারি, আমাদের রিকমেন্ডেশনটা আরো চেঞ্জ হতে পারে। এরপরে হলো আমরা এই যে আমাদের এসপিটি ভ্যালুটা হলো আমরা প্রত্যেক ডেপথের রেসপেক্ট হলো গ্রাফ প্লট করি, যে আমাদের এসপিটি ভ্যালুর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কিরকম হচ্ছে পার লেয়ারে। সে এখান থেকেও কিন্তু তুমি একটা আইডিয়া পেতে পারো যে কোন লেয়ারে কত বেশি ব্লো লাগতেছে অথবা কোন লেয়ারে কত কম ব্লো লাগতেছে। দেখো আমাদের ম্যাক্সিমাম ব্লো লাগতেছে কিন্তু আমি যদি কনসিডার করি 20, আর মিনিমাম লাগতেছে হলো মোস্ট প্রবাবলি 2 অথবা 1 লাগতেছে। তাহলে এখানে খুবই উইক টাইপের অথবা এখানে অনেক বেশি হার্ড টাইপের সয়েল, সেটার একটা আইডিয়া পাই। আর ডিফারেন্ট লেয়ারে আমরা হলো বিভিন্ন টাইপের লিজেন্ড ইউজ করতে পারি। দেখা যাচ্ছে যে আমাদের সয়েল টাইপ তো সেম না, সো কোন টাইপের সয়েলের জন্য এখানে কিছু লিজেন্ডের মাধ্যমে রিপ্রেজেন্ট করে দিই। সেই ছিল মোটামুটি আমাদের একটা সয়েল রিপোর্ট। এরপরে দেখো, এই যে সিভ অ্যানালাইসিস করছিলাম আমরা, যে সিভ অ্যানালাইসিস থেকে আমাদের কোএফিসিয়েন্ট অফ কার্ভেচার কত অথবা ইউনিফর্মিটি কত, এগুলা বের করার জন্য। আচ্ছা, লাস্টে হলো আমরা আরো কিছু ফার্দার রেজাল্ট দেখাই। এই যে এখানে দেখো ভয়েড রেশিও কত আসতেছে অথবা আমাদের ক্যাপাসিটি কত, এরকম আরো কিছু গ্রাফ আমরা দেখাই থাকি। এবং প্রত্যেকটা বোরহোলের জন্য আমরা যদি 3টা বোরহোল করে থাকি, সো 3টা বোরহোলের জন্য আমাদের এরকম কি টাইপের রেজাল্ট আসতেছে আমরা সেটা দেখায় থাকি। এই ছিল মোটামুটি আমাদের সয়েল রিপোর্ট, যে আমরা সয়েল এক্সপ্লোরেশনটা করে আমাদের যে ডাটা অথবা যে রেজাল্টগুলো আছে, সেগুলো আমরা একটা রিপোর্ট অথবা একটা ডকুমেন্টেশনের মাধ্যমে তৈরি করি। দেন তারপরে হলো আমরা পরে যে কনস্ট্রাকশনে চলে যাই, যে আমরা যে কনস্ট্রাকশনের জন্য কতটুকু এক্সক্যাভেশন করতে হবে অথবা কি কি ম্যাটেরিয়াল লাগবে, ওইটার পরের স্টেপ। সো ফার্স্ট স্টেপটা হলো আমাদের এইটা সয়েল রিপোর্টটা তৈরি করা। তাহলে আমরা সয়েল রিপোর্টটা কি বুঝতে পারছি? জি মিস। আচ্ছা, এখানে তো কারো কোনো কোশ্চেন নেই, তাই না? সো যদি কোশ্চেন না থাকে, আমি তোমাদের একটু 2 মিনিটের ব্রেক দিচ্ছি। দেন তারপরে হলো আমরা এখন হলো আমাদের মেইন যেই টপিকটা, কোর যেই টপিক, সেটাতে আমরা চলে যাব। সো আমাদের এখনই কিন্তু সিলেবাসটা শুরু হচ্ছে। এর আগ পোর্শন পর্যন্ত যা পড়ালাম সেটাও মোটামুটি তোমাদের কিছু পোর্শন সিলেবাসে ছিল, বাট একটা ভাস্ট কিন্তু তোমরা নলেজ পেলা, যে আমরা যখন এক্সপ্লোরেশন করি আমাদের অনেকগুলা টেকনিক থাকতে পারে, এবং ওই টেকনিক থেকে আমরা কিছু রেজাল্ট অ্যাকুরেট করে কারেকশন করে আমরা একটা রিপোর্ট তৈরি করতেছি। সো এরপরে রিপোর্ট আমাদের তৈরি করা হয়ে গেলে, যেহেতু আমরা রিকমেন্ড করে দিছিলাম, দেখো আমাদের সয়েল সাইটটার জন্য আমরা
শ্যালো ফাউন্ডেশন রিকমেন্ড করছিলাম। তো এখন আমরা চলে যাব হলো ফাউন্ডেশনের টাইপের উপর, আদারওয়াইজ তো আমি রিকমেন্ডেশন করতে পারবো না। আমরা জাস্ট কিছুক্ষণে ব্রেক নিব, 2-1 মিনিটের মতো, 2 মিনিটে আমি ব্রেক দিব, দেন তারপর আমি আবার শুরু করব। আমাদের সাবসয়েল এক্সপ্লোরেশন থেকে আমরা এখানে একটা টার্ম দেখলাম যে আমাদের কিন্তু একটা রিকমেন্ডেশন করতে হবে যে আমার এই প্রজেক্টের জন্য কোন ফাউন্ডেশনটা সুইটেবল। সো সেই ক্ষেত্রে আমাদের অবভিয়াসলি টাইপগুলা জানতে হবে। আচ্ছা, এখানে দেখো আমাদের 2 টাইপের ফাউন্ডেশন আমরা ইন জেনারেল কেসে ক্লাসিফাই করে থাকি। একটা হলো শ্যালো ফাউন্ডেশন, আরেকটা হলো ডিপ ফাউন্ডেশন। সো কোনটা শ্যালো ফাউন্ডেশন এবং কোনটা ডিপ ফাউন্ডেশন সেটা যদি একটু জানার ট্রাই করি। নাম থেকে বুঝতে পারতেছো আমাদের ডেপথটা যদি খুব কম হয় তাহলে ওই টাইপের ফাউন্ডেশনকে আমরা বলি হলো শ্যালো ফাউন্ডেশন। তার মানে গ্রাউন্ড সারফেস থেকে যদি আমাদের ফাউন্ডেশনে যে ডেপথটা আছে সেটা যদি কম হয় তাহলে আমরা ওইটাকে বলি শ্যালো ফাউন্ডেশন। আর গ্রাউন্ড সারফেস থেকে যদি আমাদের ফাউন্ডেশন ডেপথটা অনেক বেশি হয় তাহলে সেটাকে আমরা ডিপ ফাউন্ডেশন বলে থাকি। এবং ইন জেনারেল কেসে যদি 3 মিটার, তার মানে হলো 10 ফিটের বেশি, 10 ফিটের বেশি যদি হয়ে থাকে তখন ওই টাইপের ফাউন্ডেশনকে আমরা ডিপ ফাউন্ডেশন বলি। এছাড়া আরেকটা জিনিসও আছে, এটা যদি আমাদের ফাউন্ডেশনের উইথ হয়ে থাকে বি, আর এটা যদি আমাদের ফাউন্ডেশনের ডেপথ হয়ে থাকে, তাহলে ডি বাই বি এর রেশিওটা যদি আমাদের 1.5 এর বেশি হয়, আমাদের 1.5 এর যদি বেশি হয়ে যায় তখন ওই টাইপের ফাউন্ডেশনকে আমি বলি হলো ডিপ ফাউন্ডেশন। আর 1.5 এর যদি কম হয় তাহলে ওই টাইপের ফাউন্ডেশনকে আমরা বলি শ্যালো ফাউন্ডেশন। এখন শ্যালো ফাউন্ডেশনের আবার কিছু ক্লাসিফিকেশন আছে, ডিপ ফাউন্ডেশনেরও আবার কিছু ক্লাসিফিকেশন আছে, সেটা হলো আমরা ইন ডিটেলসে দেখব। একটু দেখো এখানে বলা আছে মেইনলি আমরা ফাউন্ডেশনটা কেন প্লেস করি। একটু আমাকে বলো তো, আমরা ফার্স্ট ক্লাসে কিন্তু পড়ে আসছিলাম যে ফাউন্ডেশনের মানে পারপাসটা কি, মনে আছে কারো? কে একজন বলো। লোড ট্রান্সফার করা প্লাস হ্যাঁ, আমাদের স্ট্রাকচার। আমাদের ফাউন্ডেশনের মেইন যে টার্গেটটা থাকে সেটা হলো আমরা লোড ট্রান্সফার করে থাকি আমাদের সুপার স্ট্রাকচার থেকে সাব স্ট্রাকচারে। যে লোডটা আসতেছে সেটা হলো সয়েলে ডিস্ট্রিবিউট করার একটা মিডিয়া হিসেবে কাজ করতেছে হলো ফাউন্ডেশন। এখন এই ফাউন্ডেশনটা আমাদের মানে এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে হলো আমাদের অ্যাভেলেবেল স্ট্রেংথ সে রেজিস্ট করতে পারে অথবা স্ট্রেংথ সে প্রোভাইড করতে পারে। সেকেন্ড যে আমাদের ক্রাইটেরিয়া থাকতেছে এটা যাতে কোনো প্রকার সেটেলমেন্ট না হয়, তার মানে লোড আসলো সুপার স্ট্রাকচার বাট দেখা যাচ্ছে সেটেলড হয়ে যাচ্ছে, এখানে চলে আসলো। তারপর হলো আমরা ধরে নিলাম যে সার্ভিসেবিলিটি, একটা সার্টেন আমরা ফাউন্ডেশন অথবা কোনো একটা প্রজেক্ট যখন আমরা করি একটা ডিজাইন পিরিয়ড ধরে কিন্তু করি যাতে এই প্রজেক্টটা অথবা এই স্ট্রাকচারটা আমাকে 10 বছর সার্ভিস দিবে অথবা 20 বছর অথবা 5 বছর সার্ভিস দিবে। বাট তুমি ফাউন্ডেশনটা করলা সে একদিন পরেই ফেল করে গেল, তার মানে সার্ভিসেবিলিটি তার পুয়ার ছিল। তো আমাদের ফাউন্ডেশনটা সিলেক্ট করতে হবে এই 3টা ক্রাইটেরিয়া যাতে সে স্যাটিসফাই করে, দেন তারপর হলো আমরা ফাউন্ডেশনটা সিলেক্ট করব। এখন আমাদের দেখা যাচ্ছে যে আমাদের সয়েল টাইপটা যদি একটু হার্ড বলবো না, আমাদের যদি সয়েল টাইপটা যদি একটু ভালো হয়, একদম যদি পোর টাইপের সয়েল না হয় অথবা সফট টাইপের যদি সয়েল না হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ফাউন্ডেশনে যেই লোডটা সয়েলে ডিস্ট্রিবিউট সে ইজিলি কিন্তু ট্রান্সমিট করে দিতে পারে। তাহলে শ্যালো ফাউন্ডেশনটা আমরা ওই ক্ষেত্রে ইউজ করি যেই ক্ষেত্রে হলো আমাদের সয়েলের বেয়ারিং ক্যাপাসিটিটা সে ইজিলি রেজিস্ট করতে পারে একটা কম ডেপথে, এই ডেপথে সে ইজিলি রেজিস্ট করতে পারে। আর ডিপ ফাউন্ডেশনটা দেখা যাচ্ছে যে তুমি ফাউন্ডেশন ইনসার্ট করলা বাট কিন্তু কোনো হার্ড স্ট্র্যাটাম পেলা না, তার মানে হলো সফট টাইপের। এখন সফট টাইপের সয়েল কিন্তু সে লোড ক্যারি করতে পারে না অথবা লোড ডিস্ট্রিবিউট করে নিয়ে যেতে পারে না, তার মানে সেখানে কিন্তু সেটেল হওয়ার একটা অপশন অথবা পসিবিলিটিস থেকে যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করি আমাদের ফাউন্ডেশনের ডেপটা একটা সার্টেন লেভেল পর্যন্ত নিয়ে যায় যেখানে গেলে আমরা হার্ড স্ট্র্যাটাম অথবা রক টাইপের লেভেল পাবো যেখানে আমাদের এই যে যে ফাউন্ডেশনের লোডটা সে ক্যারি করে নিয়ে যেতে পারবে।
সো শ্যালো ফাউন্ডেশন কোথায় আমরা ইউজ করব আর ডিপ ফাউন্ডেশন কোথায় আমরা ইউজ করব সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। যেখানে আমাদের সয়েল টাইপটা খুবই পুয়ার হবে, লাইক এখানে ক্লে টাইপের সয়েল, নিচের লেয়ারটা স্যান্ড টাইপের সয়েল, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সে ইজিলি ডিজিপিয়েট হয়ে যেতে পারে অথবা সেটেল করে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর এই টাইপের এখানে সয়েলের লেয়ারে যদি বেয়ারিং ক্যাপাসিটি অনেক কম থাকে, সেই ক্ষেত্রে আমরা ডিপ ফাউন্ডেশনটা ইউজ করে থাকি। তাহলে এখানে একটা আইডিয়া ফিগার দেওয়া আছে যে কোনটা শ্যালো ফাউন্ডেশন আর ডিপ ফাউন্ডেশন। তো আমরা যেই ফাউন্ডেশনটাই চুজ করি না কেন, আমাদের এই তিনটা ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করতে হবে। আচ্ছা, এরপরে দেখো শ্যালো ফাউন্ডেশনে হলো আমাদের মানে ডেফিনিশন দেওয়া আছে, অথবা শ্যালো ফাউন্ডেশনটা আমরা কেন ইউজ করবি সেটা হলো এখানে বলা আছে। একটু যদি দেখো, আমরা কিন্তু ফার্স্টেই পড়ে আসছি, যদি আমাদের ডেপথটা যদি কম্পেয়ার টু উইথের থেকে যদি কম হয়, তাহলে আমরা কিন্তু সেই টাইপের ফাউন্ডেশনকে শ্যালো ফাউন্ডেশন বলি, এবং এটা একটা রেঞ্জ আছে 1.5। সো 1.5 এর যদি কম হয় তাহলে আমরা শ্যালো ফাউন্ডেশন বলি। আর শ্যালো ফাউন্ডেশনটা হলো সে আমাদের সুপার স্ট্রাকচারের লোডটা ইজিলি সে গ্রাউন্ড লেভেলে ডিস্ট্রিবিউট করে দিতে পারে। তার মানে হলো বেয়ারিং ক্যাপাসিটিটা মিডিয়াম আছে, খুব ভালো বলবো না, খুব খারাপও বলতে পারবো না, বাট একদম পুয়ার না। সে ইজিলি এই ফাউন্ডেশনটা একটা সার্টেন লেভেলে সে ক্যারি করে অথবা ডিস্ট্রিবিউট করে দিতে পারে। আর উপরে যেই জিনিসগুলো ছিল সেটা তো আমি বলেই আসছি, শ্যালো ফাউন্ডেশনটা কি, মেইনলি আমাদের ডিস্ট্রিবিউট করতেছে স্ট্রাকচারাল লোডটা, একটা শ্যালো ডেপথ পর্যন্ত কিন্তু ডিস্ট্রিবিউট করতেছে। এখন দেখো শ্যালো ফাউন্ডেশনের আবার কিছু টাইপ আছে, একটা স্প্রেড ফুটিং আছে, কম্বাইন্ড ফুটিং আছে, ম্যাট অথবা র্যাফট ফাউন্ডেশন আছে, আর গ্রিলেস ফুটিং আছে, আরেকটা যেটা আছে সেটা হলো সেন্ট্রিক্যালি লোডেড ফুটিংটা আছে। এখন প্রত্যেকটা ফুটিং এর হলো আমরা ইন ডিটেলসে আলোচনা করব। তোমাদের হলো ফাইনালের দিকে কিন্তু একটা প্রজেক্টের কথা বলা হয়েছিল, টার্ম প্রজেক্ট। সো এখানে যেই ফাউন্ডেশন গুলো আছে সেগুলো হলো ইন ডিটেলসে একটু দেখবা, এবং প্রত্যেকটা স্টেপ কিভাবে কনস্ট্রাকশন করতেছে অথবা কোন ফাউন্ডেশনটা আমাদের কত ডেপথের জন্য সুইটেবল, মেইনলি ইন জেনারেল কেসে ডিটেলস সম্পর্কে তোমাদের জানতে হবে। এবং আমি পড়ানোর ট্রাইও করব, যদি মিসিং চলে যায় তোমাদের টার্ম পেপারে এখান থেকেও তোমরা কিছু ডাটা নিতে পারো, অথবা নেটের থেকেও ডাটা নিয়ে দেন তারপর হলো তোমরা রিপোর্টটা করতে পারবা। আচ্ছা, এখন আমরা আসি হলো ফার্স্টে যেটা আসতেছে সেটা হলো স্প্রেড ফুটিং। স্প্রেড ফুটিংটা দেখো, আমাদের হলো যে নিচে একটা বেস থাকবে এবং উপরে আমরা কয়েকটা স্টেপে অথবা কয়েকটা লেয়ারে আমরা ওয়াল প্লেস করতে পারি অথবা প্রোভাইড করতে পারি, এবং টপ যেই লেয়ারটা থাকতেছে সেই লেয়ারে হয় আমরা কলাম প্রোভাইড করি অথবা আমাদের ওয়াল প্রোভাইড করে দিয়ে থাকি, এবং এই ওয়ালটা হলো আমাদের লাস্টে আলটিমেটলি বেইজে লোড ক্যারি করে নেয়, এবং দেন তারপরে হলো আমাদের সয়েলে লোডটা সুপারস্ট্রাকচারে যে লোডটা আছে সেটা হলো ট্রান্সমিট করে থাকে। তো এখানে মেইনলি যেটা থাকে, আমাদের সাপোর্ট দিচ্ছে হলো কলাম অথবা ওয়াল, এবং ট্রান্সমিট করতেছে হলো সয়েলের মাধ্যমে, নিচে একটা বেস থাকে। আবার স্প্রেড ফুটিং কিন্তু অনেক সময় স্টেপ ওয়াইজ স্টেপেও হতে পারে অথবা একটা লেয়ারেও হতে পারে। একটু দেখো, এই যে নিচে আমাদের কনক্রিটের একটা বেস থাকে, উপরে হয় আমাদের কলাম থাকতে পারে অথবা ওয়াল থাকতে পারে। তখন যদি একটা লেয়ারে হয় তার মানে সিঙ্গেল একটা বেস থাকে, তখন সেটাকে আমরা বলতেছি সিঙ্গেল ফুটিং। যদি কয়েকটা স্টেপে আমরা কনক্রিটে ব্লক দিয়ে থাকি, এটা কিন্তু ওয়াল ব্রিকের নিচে একটা বেস থাকতেছে কনক্রিটের, উপরে আমরা কয়েকটা ওয়াল প্রোভাইড করে থাকি এবং এটাও বেস হিসেবে কাজ করে। সেই টাইপের ফুটিংটাকে আমরা বলি হলো স্টেপ ফুটিং। আর অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের এই সিঙ্গেল ফুটিংটাকে আমাদের দেখো টপ লেভেলটা কিন্তু একদম হরিজন্টাল আছে। অনেক সময় দেখা যাচ্ছে যে টপ লেভেলটা আমরা কিছুটা স্লোপি আকারে রাখি আমাদের সারফেস এরিয়া ইনক্রিজ করার জন্য, সেই টাইপের ফুটিংটাকে বলা হচ্ছে হলো স্লো ফুটিং। সো এই তিন টাইপের ফুটিং হলো আমাদের স্প্রেড ফুটিং এ আসতে পারে, এবং উপরে এটা কলামও হতে পারে আবার ওয়ালও হতে পারে।
এবং এই কলাম এই ওয়ালটা হলো ফার্স্টে বেজে লোড ট্রান্সমিট করবে, দেন বেসটা হলো সয়েলে ট্রান্সমিট করে নিয়ে যাবে। তারপরে যদি দেখো এই যে আমাদের স্প্রেড ফুটিং এর কিছু টাইপ আমরা বললাম, ওয়াল ফুটিং হতে পারে, রেইনফোর্স কনক্রিট হতে পারে, ইনভার্টেড আর্চ হতে পারে, অথবা কলাম হতে পারে। তোমাদের ফিগারগুলো যদি একটু দেখায় তাহলে বুঝতে পারবা। এই যে ওয়াল ফুটিং দ্বারা হলো নিচে তো আমাদের কনক্রিটের একটা বেস থাকতেছে, আমাদের উপরে একটা ওয়াল থাকবে। এই টাইপের ফুটিংটাকে বলা হচ্ছে যে ওয়াল স্প্রেড ফুটিং, এবং এই ওয়ালটা হলো আমাদের লোড ক্যারি করে নিয়ে যাবে। এবং এই টাইপের ফাউন্ডেশনগুলো কিন্তু আমরা হাই রাইজ বিল্ডিংয়ে প্লেস করতে পারবো না। যেসব লো রাইজ বিল্ডিংগুলো আছে সেখানে লোডও কম আসতেছে, দ্যাটস ওয়াই আমরা ওয়াল প্রোভাইড করতে পারি অথবা ওয়াল ফুটিং ইউজ করতে পারি। আবার ওয়ালটাকে অনেক সময় এরকম প্রজেক্টের আকারে কোরবেল টাইপের উপরের দিকে উঠায়ও দিতে পারি, লাস্টে যে একদম হরিজন্টাল থাকতেছে। এটাকে কিন্তু ওয়ান কাইন্ড অফ বেয়ারিং অথবা নন বেয়ারিং ওয়াল হিসেবেও কিন্তু আমরা ইউজ করে থাকি। তোমরা ফার্স্টে কিন্তু পড়ে আসছো যে বেয়ারিং ওয়াল, নন ফ্রেম স্ট্রাকচার অথবা লোড বেয়ারিং স্ট্রাকচার। এই ওয়ালটা কিন্তু লোড বেয়ারিংও হতে পারে, আবার নন লোড বেয়ারিং ওয়ালও হতে পারে। এরপরে দেখো রেইনফোর্স কনক্রিট ফুটিং। সো আমাদের ফার্স্টে আমরা ব্রিক দিয়ে কাজ করছি, ব্রিকের পরে দেখা যাচ্ছে যে আমাদের যদি বিল্ডিং এর স্টোরিটা অনেক বেশি হয়ে যায় তাহলে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে লোড বেশি আসে। সো ফার্দার এই যে যে লোডটা আসতেছে, অনেক বেশি লোড আসতেছে, সেই ক্যারি করার জন্য কি আমাদের ফাউন্ডেশনটা এমনভাবে কনস্ট্রাক্ট করতে হবে যাতে লোডটা ক্যারি করতে পারে। সেই ক্ষেত্রে আমরা রেইনফোর্স কনক্রিট ফুটিং ইউজ করতে পারি। এখানে দেখো আমাদের যে বেস স্ল্যাবটা থাকবে সেখানে হলো আমরা রেইনফোর্সমেন্ট অথবা রড প্রোভাইড করে দিব, এরকম ভাবে বটমের দিকে রডটা প্রোভাইড করে দিতে পারবো। আর এই ফাউন্ডেশনটা যেখানে হলো আমাদের সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি খুব কম, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এই টাইপের ফাউন্ডেশনটা ইউজ করতে পারি। এবং এখানে উপরে আমাদের ওয়ালও থাকতে পারে অথবা কলামও কিন্তু থাকতে পারে, কলামও থাকতে পারে। মেইনলি হলো ওয়ালই করা হয়, তখন ওইটাকে আমরা বলি হলো রেইনফোর্স কনক্রিট ফুটিং। থার্ডটা যদি দেখো আমাদের ইনভার্টেড আর্চ ফুটিং। আর্চ তো মোটামুটি তোমরা হয়তো জানো, অথবা তোমরা মনে হয় 2-1 মেকানিক্সে করছিলা অথবা 1-2 যে আর্চটা হলো আমাদের যে ফাউন্ডেশনে যে বেসটা থাকতেছে সেটা হলো আমরা কিছুটা আর্চ শেপে রাখবো, এবং হলো আমরা ওয়াল দ্বারা এটাকে, আমাদের যে বেসটা আছে বেসে যে ইটা থাকবে সেটা হলো ব্রিকের হবে, ব্রিকের। এটা মেইনলি প্রোভাইড করা হয়, দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের সাইড থেকে লোড আসতে পারে অথবা রিটেনিং যে ওয়ালগুলা থাকে সেই রিটেনিং ওয়ালের আমাদের কনজাংশনে হলো আমরা এই ইনভার্টেড আর্চ ফুটিংটা করে থাকি। সো তোমরা প্রত্যেকটা ফুটিংয়ের ফিগার একটু ভালো মতো দেখবা, আর কোন টাইপের ফুটিং আমরা কোথায় ইউজ করি সেটা একটু জানার ট্রাই করবা। এটা দেখা যাচ্ছে রিটেনিং ওয়ালের কনজাংশনে অথবা জয়েন্টে আমরা ইউজ করে থাকি। থার্ড যেটা আসতেছে ইন জেনারেল কেসে আমরা বিল্ডিং, আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিং এ এই টাইপের ফাউন্ডেশনটা আমরা ইউজ করে থাকি। একটু দেখো এখানে আমাদের মেইনলি যেটা হচ্ছে আমাদের কলামের যেই রেইনফোর্সমেন্টটা আছে সেটা একদম আমরা ফাউন্ডেশনের বেইজে নিয়ে যাই। এটাও কনক্রিটের কিন্তু বোথ আর কনক্রিটের। এবং এই টাইপের ফাউন্ডেশনগুলা আমাদের অনেক বেশি লোড ক্যারি করতে পারে, এবং আমাদের যে বটমে যে লোডটা ডিস্ট্রিবিউট হয় সেটা একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে যায় কিন্তু বটমে। অনেক বেশি লোড যেহেতু ক্যারি করতে পারে, সো আমরা নর্মালি দেখা যাচ্ছে যে ব্রিক যেই ব্রিকের যে আমরা ফুটিংটা দেখে আসলাম অথবা ওয়াল ফুটিং সেটার থেকে অ্যাটলিস্ট এটা বেশি লোড ক্যারি করতে পারে। এই লোড ক্যারি করার মেইন রিজন হলো আমরা এখানে রেইনফোর্সমেন্ট প্রোভাইড করে দিচ্ছি অথবা আরসিসির করতেছি স্ট্রাকচারটা, দ্যাটস ওয়াই আমাদের বেশি লোড ক্যারি করতে পারে। তাহলে আমরা কলাম ফাউন্ডেশনটা বুঝলাম, এবং এটাই আমাদের মেইনলি বাসা বাড়িতে আমরা ইউজ করে থাকি। এরপরে যেটা আসতেছে সেটা হলো কম্বাইন্ড ফুটিং। এটা একটু ইম্পর্টেন্ট, দেখো এটা বোঝার আগে এটা একটু দেখি। আমাদের প্রত্যেকটা ফাউন্ডেশনের কিন্তু একটা বেস থাকতেছে, আর উপরে হলো হয় কলাম উঠে যাচ্ছে অথবা ওয়ালটা উঠে যাচ্ছে।
এখন দেখো কম্বাইন্ড ফুটিং এ তোমার হলো এটা একটা বাসা অথবা এটা হলো একটা প্ল্যান, এখানে একটা ফাউন্ডেশন দিতে হবে, এখানে একটা ফাউন্ডেশন, এখানে একটা ফাউন্ডেশন, এরকম একটা ফাউন্ডেশন আছে। তো এটার জন্য কি একটা বেজ লাগবে, এটার জন্য একটা বেজ লাগবে, এরকম প্রত্যেকটার জন্য কিন্তু একটা বেজ লাগবে। এখন দুইটা ফাউন্ডেশনের ভিতর দেখা যাচ্ছে যে তুমি বেজ করলা, এই ফাউন্ডেশনটাই যদি দেখো, আমি যদি ইরেজ করে দিই তাহলে একটু ভালো মতো বুঝতে পারবা। এটা ধরে নাও যে এতটুকু বেস প্রয়োজন ছিল, এটা ধরে নাও এতটুকু বেস প্রয়োজন ছিল। এখন দুইটা ফাউন্ডেশনের বেজের ভিতর কিন্তু আমাদের অ্যাভেলেবেল স্পেসটা অত থাকতেছে না, একটা সার্টেন অ্যাভেলেবেল স্পেস রাখা লাগে দুইটা ফাউন্ডেশনের বেজের ভিতর। যখন আমাদের অ্যাভেলেবেল স্পেসটা থাকে না, তখন দেখা যাচ্ছে যে আমরা দুইটা বেজ একসাথে কনস্ট্রাক্ট করে দিই অথবা একসাথে আমরা ফাউন্ডেশনটা তৈরি করে ফেলি। এই ফাউন্ডেশনে দেখা নামটাকে আমরা বলতেছি হলো কম্বাইন্ড ফাউন্ডেশন। সেই ক্ষেত্রে কম্বাইন্ড ফুটিং অথবা ফাউন্ডেশনে দেখা যাচ্ছে আমাদের কলাম 2 থেকে 3টা থাকতে পারে, বাট আমাদের বেস একটা। এই বেসটাই হলো আমাদের লোড ক্যারি করে নিয়ে যাচ্ছে, এবং এটা মেইনলি হওয়ার মেইন রিজন দেখা যাচ্ছে যে আমাদের দুইটা কলাম অথবা দুইটা ফুটিং এর ভিতর আমাদের অ্যাভেলেবেল স্পেস যখন না থাকে, তখন হলো আমরা কম্বাইন্ড ফুটিংটা করি, যে একটা বেজ আমরা প্রোভাইড করে দিচ্ছি। সো এটা কিন্তু অনেক সময় কোয়েশ্চেন করা হয় যে কেন আমরা কম্বাইন্ড ফুটিং ইউজ করি অথবা কোথায় ইউজ করতে পারি। তারপরে দেখো কম্বাইন্ড ফুটিং এর ক্ষেত্রে এই যে কম্বাইন্ড ফুটিং এ একটা কলাম দেখানো ট্রাই করছে, এখানে একটা কলাম, এবং এটা লোড আসতেছে P1, এটা লোড আসতেছে P2, আর এখানে কিন্তু আমাদের রেইনফোর্সমেন্ট আছে আরসিসির এটা। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটিটা অনেক কম, দ্যাটস ওয়াই তুমি যদি এরকম একটা বেস করো, এরকম একটা বেস, এখানে কিন্তু কোনো বেস ছিল না, বাট সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি লো, সো এখানে যদি কোনো লোড আসে তাহলে দেখা যাচ্ছে কি সেটেল করে যাবে। সো লো বেয়ারিং ক্যাপাসিটি টাইপের যে সয়েলগুলো থাকে সেখানে কিন্তু আমরা কম্বাইন্ড ফুটিং ইউজ করে থাকি, একদম ডাইরেক্ট পুরাটাই হলো তুমি বেস করে দিয়ে। আবার অনেক সময় এই দুইটা কলামের ভিতরে অ্যাভেলেবেল স্পেস থাকে না দেখেও কিন্তু আমরা করে দিই। এবং এখানে প্রসিজারটা বলা আছে আমাদের, এই যে যে ফাউন্ডেশনটা আছে, ফাউন্ডেশনে মেইনলি ডিজাইনের ক্ষেত্রে আমাদের উইডথটা আমরা বের করি অথবা এরিয়াটা বের করি। এরিয়াটা বের করার জন্য আমাদের কি লাগবে, আমরা স্ট্রেস ইজ ইকাল টু জানি হলো P/A। তাহলে আমাদের এটা হলো ফাউন্ডেশনের এরিয়া, আর পিটা হলো কতটুকু লোড আসতেছে, আর সিগমা আর স্ট্রেসটা হলো অ্যালায়েবল বেয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল। সো তুমি সয়েল এক্সপ্লোরেশন টেস্টের মাধ্যমে বেয়ারিং ক্যাপাসিটি জানো সয়েলের কত, আর কতটুকু লোড আসতেছে সেটা জানো। সো সেখান থেকে কিন্তু আমরা ফাউন্ডেশনের এরিয়াটা বের করতে পারি। এরপরে যেটা আসতেছে সেটা হলো র্যাফট ফাউন্ডেশন এবং ম্যাট ফাউন্ডেশন। এটা হলো অনেক ইম্পর্টেন্ট, তোমাদের টার্ম প্রজেক্টেও অনেক সময় এই রিলেটেড কথাবার্তা নিয়ে থাকে। এটা যদি আমি ফিগারটা দেখাই তাহলে বুঝতে পারবা। এই দেখো আমাদের ফুল যে ল্যান্ডটা আছে অথবা ফুল যে প্রজেক্ট আছে সেটা পুরাটা জুড়ে যদি আমি কোনো বেস কনস্ট্রাকশন করে ফেলি অথবা পুরাটা যদি আমি ফাউন্ডেশন করে দিই, ওই টাইপের ফাউন্ডেশনটাকে আমাকে বলা হলো র্যাফট ফাউন্ডেশন অথবা ম্যাট ফাউন্ডেশন। দেখো এখানে কিন্তু কোনো একটা বেস দুইটা বেস নেই, পুরাটাই বেস এবং পুরাটাই আরসিসির, আর এর মাঝখানে এখানে কলাম আছে, এখানে কলাম আছে, এখানে বিম দিয়ে দিচ্ছে। সো পুরাটাই যদি তুমি ফাউন্ডেশন করে দাও তখন ওই টাইপের ফাউন্ডেশনকে বলা হয় হলো ম্যাট ফাউন্ডেশন। এখানে দেখো এই যে আমরা একটা হলো কনক্রিটের স্ল্যাব আমরা কাস্টিং করে থাকি, যে কনক্রিটের স্ল্যাবটাই হলো আমাদের ফাউন্ডেশনের বেস হিসেবে কাজ করে। সো যেখানে যে সয়েলের বেয়ারিং ক্যাপাসিটি খুব কম, সেখানেই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে হলো ম্যাট ফাউন্ডেশন অথবা র্যাফট ফাউন্ডেশন ইউজ করে থাকি। এছাড়াও অনেক সময় দেখবা যে তোমার বেসমেন্টে ধরে নাও এই হলো আমাদের সয়েল আছে, তুমি এখানে ফাউন্ডেশন দিছো, এখানে ফাউন্ডেশন দিছো, এখানে ফাউন্ডেশন দিছো, বাট বেসমেন্টে অথবা লো বেয়ারিং ক্যাপাসিটিতে এখানে তুমি যখন এসে দাঁড়াবা অথবা লোড এসে পড়বে দেখা যাচ্ছে যে এরকম হয়ে যাবে, কিন্তু এরকম তো আছে, এরকম হয়ে যাবে। এই যে যে সেটেল হয়ে গেল, এখানে কি লো বেয়ারিং ক্যাপাসিটির সয়েল ছিল, সেই কারণে হলো আমরা পুরাটাই হলো একদম ফাউন্ডেশন দিয়ে দিই।
এরকম ভাবে। আর এটা অনেক সময় আমাদের বেসমেন্টে প্রয়োজন হয়, কারণ বেসমেন্টে দেখা যাচ্ছে যে আমাদের কার রাখা হয় অথবা পার্কিং এর জন্য আমরা ইউজ করি। সো সেখানে কিন্তু অনেক লোড আসে। সো এখানে স্পেসিফিক জায়গাতে জায়গাতে আমাদের ফাউন্ডেশন দিলে চলবে না। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ফাউন্ডেশনের টোটাল যে প্লট এরিয়া, তার থেকে যদি 50 থেকে 60% যদি ফাউন্ডেশনের এরিয়া আসে, সেক্ষেত্রে হলো দেখা যাচ্ছে আমাদের পুরা ফাউন্ডেশনটাই অথবা পুরা প্লট এরিয়াতে ফাউন্ডেশন দিয়ে দিলে বেটার হয়ে যাচ্ছে। কারণ দেখো, টোটাল এরিয়ার 50 থেকে 60% এরিয়ায় ফাউন্ডেশনের ভিতর যাচ্ছে। সো সেই ক্ষেত্রে আমরা ম্যাট অথবা র্যাফট ফাউন্ডেশন প্রোভাইড করে থাকি। এছাড়া আমি যে জিনিসটা তোমাদের বললাম যে আনইকুয়াল যে সেটেলমেন্টটা, অনেক সময় আর্থকোয়াক হতে পারে অথবা ভাইব্রেশনের কারণে দেখা যাচ্ছে যে আমাদের এখানে সেটেল হওয়ার সম্ভাবনা আছে। সো তুমি যখন পুরাটা ফাউন্ডেশন দিয়ে দিবা, তখন কোনো আনইকুয়াল সেটেলমেন্ট হবে না। সো মেইনলি আমরা ম্যাট ফাউন্ডেশনটা কেন দিই অথবা কোথায় দিই বুঝতে পারছি। ফিগারটা দেখলেই তোমরা ভালো মতো বুঝবা। নেটে থেকে ভালো মতো ফিগার সার্চ দিয়ে হলো এটা ডিটেলসটা লিখবা। এরপরে দেখো, আমাদের একটার কিছু অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজ। আমি যদি অ্যাডভান্টেজেরটা বলি, ফার্স্টেই বলে আসছি আমাদের সেটেলমেন্টটা কমাবে। তার মানে হলো আনইকুয়াল যে আমাদের সেটেলমেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা সে মিনিমাইজ অথবা অপটিমাইজ করবে। আর বেসমেন্টে আমরা এটা ইউজ করতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ফুল এরিয়াতে তুমি যখন ফাউন্ডেশন দিয়ে দিবা, তাহলে পুরো একদম ল্যান্ড অথবা প্লট জুড়ে কিন্তু ফাউন্ডেশন দিচ্ছ, তাহলে কস্টটাও বেড়ে যাচ্ছে। এরপরে আরেকটা যেটা ইম্পর্টেন্ট আছে, শোর প্রোটেকশন প্রয়োজন। এই ফিগারটা যদি একটু দেখো, তাহলে দেখো এটা হলো আমাদের গ্রাউন্ড লেভেল ছিল। তুমি এতটুকু মাটি এক্সক্যাভেট করে নিচে এসে এখানে কিন্তু ফাউন্ডেশন দিছো। এখন তুমি যখন এক্সক্যাভেশন করছো, এই সয়েলটা কি এদিকে চলে আসার একটা সম্ভাবনা আছে, অথবা এই যে সয়েলটা আছে এখানে চলে আসার একটা সম্ভাবনা আছে। তো এই যে যে সারাউন্ডিং যে সয়েলটা, সেটা যাতে এদিকে চলে না আসে, এই কারণে এখানে কিছুটা সাপোর্ট দিয়ে রাখা হয়। এই সাপোর্টটাকে বলা হচ্ছে যে হলো শোরিং। সো আমরা যখন ম্যাট ফাউন্ডেশনটা করি, আমাদের শোরিং এর প্রয়োজন হচ্ছে। আদারওয়াইজ দেখা যাচ্ছে গ্রাউন্ড সারফেসটা ফাউন্ডেশনের উপর চলে আসে। সো এটা কিন্তু অনেক সময় কোশ্চেন করা হয় যে why shoring is needed or provided in mat foundation। আচ্ছা, এরপরে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে ফাউন্ডেশনে আমরা যেহেতু পুরাটা জুড়ে বেসমেন্ট দিয়ে দিচ্ছি অথবা পুরাটা জুড়ে একদম ফাউন্ডেশন দিয়ে দিচ্ছি, অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে সিপেজ হওয়ার একটা সম্ভাবনা আছে। সিপেজ জিনিসটা হলো আমাদের গ্রাউন্ডে যে পানিটা, সেটা ফাউন্ডেশনের ভিতরে ঢুকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এখানে জাস্ট কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ বলা আছে। এই যে আমরা যখন এক্সক্যাভেশন করি অথবা কনস্ট্রাকশন করি, আমাদের ওয়াটার লেভেলটা অনেক সময় রাইজ হতে পারে। আর এখানে অনেক সয়েলেরও কিন্তু লস হয়, কারণ হলো এই যে পুরা মাটিটুকু তুমি একদম এক্সক্যাভেট করে সরাই ফেলতেছো, সো সয়েল লসিংটাও হচ্ছে। তাহলে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটা বুঝতে পারছি। এরপরে যেটা আসতেছে সেটা হলো কনস্ট্রাকশন স্টেপ অথবা মেথড। আমাদের প্রত্যেকটা ফাউন্ডেশনেরই কিন্তু কনস্ট্রাকশন স্টেপ অথবা মেথড জানা প্রয়োজন, বাট আমরা ইন ডিটেলসে তো সবগুলা জানতে পারবো না, আমরা জাস্ট ম্যাট ফাউন্ডেশনেরটা দেখি। বাকিগুলো ফাউন্ডেশনেরই সিমিলার টাইপের। সো তোমার ফার্স্ট যে স্টেপটা থাকে সেটা হলো লেভেলিং। লেভেলিং দ্বারা বোঝাচ্ছে আমাদের গ্রাউন্ড সারফেস কিন্তু সব জায়গায় ইকুয়াল না, কোথাও উঁচু কোথাও নিচু থাকতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট করতে হবে যে লেভেলিং করে নিতে হবে। কোনো একটা লেভেলার নিয়ে আমরা হলো গ্রাউন্ড সারফেসটা লেভেল করে নিব। এরপরে সেকেন্ড যে স্টেপটা আসতেছে সেটা হলো শোরিং। শোরিংটা হলো আমাদের ওয়ান কাইন্ড অফ সাপোর্ট দিচ্ছে এবং টেম্পোরারি সাপোর্ট দিচ্ছে একটা স্ট্রাকচারকে। তো আমি তোমাদের ফার্স্ট ফিগারটাই দেখালাম, আমরা যখন এক্সক্যাভেশন করতেছি আমাদের সারাউন্ডিং সয়েলটা আমাদের এক্সক্যাভেটেড এরিয়াতে চলে আসার সম্ভাবনা আছে। সো এই কারণে আমাদের সাপোর্ট প্রোভাইড করতে হয়, এই সাপোর্টটাকে বলা হলো শোরিং, এবং এটা ওয়ান কাইন্ড অফ টেম্পোরারি সাপোর্ট।
এবং এই শোরিং হিসেবে আমরা ইউজ করতে পারি পাইল শোর, স্টিল শোর অথবা টিম্বারের শোর। মানে আমাদের জাস্ট ম্যাটেরিয়ালের উপর ক্লাসিফাই করে হলো শোরিংটা ক্লাসিফাই করছে। এটা আর শোরিংটা প্রোভাইড করা হয় এই কারণে আমাদের যাতে শেয়ার ফেইলিওর না হয়। শেয়ার মানে এই যে সারাউন্ডিংস যে সয়েলটা সেটা যদি এদিকে চলে আসে তার মানে ফেইল হওয়ার একটা সম্ভাবনা আছে। সো তোমাদের শোরিংটা মিডের পরে একটা টপিকে আছে, শোরিং, আন্ডার পিনিং এবং স্কাফ ফোল্ডিং। সেখানে আরো ইন ডিটেলসে জানতে পারবা হোয়াট ইজ শোরিং, এবং এটা কিন্তু কোশ্চেন করা হয় যে শোরিংটা কি, কেন আমরা শোরিংটা ইউজ করি। তাহলে শোরিংটা কি বুঝতে পারছো তোমরা? জি মিস। আচ্ছা, তাহলে একটু দেখো এই যে আমাদের কিছু মানে শোরিং অথবা পাইলিং এর ফিগার দেওয়া আছে। কনক্রিট পাইল অথবা শোরিং এর জন্য আমরা এই ম্যাটেরিয়াল ইউজ করতে পারি। তারপর টিম্বারেরও হতে পারে, আবার স্টিলেরও হতে পারে। এটা জাস্ট একটা টেম্পোরারি স্ট্রাকচার সাপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা, এরপরে থার্ড যে কাজটা আসতেছে সেটা হলো আমাদের এক্সক্যাভেশন করা লাগতেছে। তার মানে আমরা ফার্স্টে লেভেলিং করে নিলাম, এবং দেখো এর সারাউন্ডিংসে কিন্তু আমাদের অন্যান্য স্ট্রাকচার আছে। তো এটা হলো আমরা সয়েল এক্সক্যাভেশন করে নিচ্ছি। এখানে মাটিগুলো আমরা উঠায় নিই এক্সক্যাভেটরের মাধ্যমে। এই যে দেখো আমাদের অ্যাপারেটাস অথবা ইনস্ট্রুমেন্ট আছে, এটার মাধ্যমে আমরা সয়েলের মাটিটা উঠায় নিচ্ছি। আচ্ছা, তারপরে দেখো আমরা হলো এখানে বিভিন্ন টাইপের স্ট্র্যাটিং অথবা ব্রেসিং প্রোভাইড করি। এটার মেইন রিজনটা হলো আমাদের এই যে যখন আমরা এক্সক্যাভেশনটা করতেছি আমাদের দেখো ল্যাটারাল টাইপের কিন্তু সেটেলমেন্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। এটাও হলো মেইনলি ব্রেসিং দিয়ে দিই যাতে কোনো প্রকার সেটেলমেন্ট অথবা আনইকুয়াল যে আমাদের সেটেল হওয়ার একটা সম্ভাবনা ছিল গ্রাউন্ড সারফেসে সেটা যাতে না হয়। So, আমরা জাস্ট ল্যাটারাল কিছু ব্রেসিং অথবা স্ট্র্যাটিং প্রোভাইড করি আমাদের স্ট্রাকচারটাকে সাপোর্ট দেওয়ার জন্য। এরপরে দেখো আমাদের হলো কম্প্যাকশন করা হয় এবং লেভেলিংটা করা হয়। এই যে দেখো কম্প্যাকশন লেভেল করতেছে ফার্স্টে, এক্সক্যাভেশন করার পর লেভেল করে দিচ্ছি। এরপরে হলো আমাদের একটা স্যান্ড লেয়ার প্রোভাইড করা হয়, এবং স্যান্ড লেয়ার প্রোভাইড করার পর হলো আমরা কম্প্যাকশন করি। কম্প্যাকশন করি হলো কোনো একটা হ্যামারের মাধ্যমে কম্প্যাকশন করি। কম্প্যাকশন করার এই রিজন আমাদের ফার্স্টেই যদি কম্প্যাক্ট করে নিই তাহলে দেখা যাচ্ছে এর ভিতরে যদি কোনো ভয়েড অথবা ফাঁকা স্পেস যদি থেকে থাকে সয়েলের অথবা এই সাইডটার মাটির ভিতর, তাহলে সেটা অলরেডি রিমুভড হয়ে যাবে অথবা রিডিউসড হয়ে যাবে। বাট কনস্ট্রাকশন করা হয়ে গেলে তুমি যদি কোনো প্রকার কম্প্যাকশন ছাড়াই যদি কনস্ট্রাকশন করে ফেলো তখন যদি লোড আসে তাহলে সেটেলড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেটাও কিন্তু কোশ্চেন করা হয় যে হোয়াই কম্প্যাকশন ইজ নিডেড বিফোর দ্য কনস্ট্রাকশন। থার্ডে দেখো আমরা একটা পলিথিনের আমাদের যে কাগজ থাকে একটা পলিথিন আমরা প্লেস করে দিই। তারপরে হলো এর উপরে হলো আমরা একটা ব্রিকের লেয়ার দিই, বিএফএস ব্রিক ফ্ল্যাট সলিং এর একটা লেয়ার দিই। তারপরে হলো কনক্রিট সিসি কনক্রিটের লেয়ার দিয়ে দিই, এরপর লেভেলার দিয়ে হলো লেভেল করে দিই। এখন আমাকে কেউ একজন বলো তো ফার্স্ট আমরা পলিথিলিন কেন দিলাম, অথবা এই কাগজের যে জিনিসটা দিচ্ছি পলিথিলিন সেটা কেন দিচ্ছি বলো তো, কি মনে হয় তোমাদের? যাতে প্লেন থাকে, ইউনিফর্ম থাকে সারফেসটা। না, ইউনিফর্ম করার জন্য তো আমরা ফার্স্টে এই যে দেখো ফার্স্টে আমরা কি করে আসছিলাম, ফার্স্টেরটাতে মিস পানিটা এক্স্যাক্টলি। আমি কিন্তু তোমাদের একটা কথা বলছিলাম যে সিপেজ অথবা আমাদের যে গ্রাউন্ড ওয়াটারটা আছে সেটা সিপ হওয়ার সম্ভাবনা থাকে। সো এই যে সিপেজ হয়ে যাতে আমাদের একদম উপরে যাতে চলে না আসে, দ্যাটস আমরা একটা পলিথিলিনের পেপার অথবা কাগজ বিছিয়ে দিচ্ছি, যেটার কারণে আমাদের কোনো গ্রাউন্ড ওয়াটার টেবিল উপরে যাতে না ওঠে। তারপরে হলো আমাদের ব্রিক ফ্ল্যাট সলিং দিচ্ছি অথবা ব্রিকের একটা লেয়ার দিচ্ছি, তারপর হলো কনক্রিটের একটা লেয়ার দিচ্ছি। এরপরে দেখো তুমি হলো আমাদের কোনো কিছু কনস্ট্রাকশন করার সময় অথবা তোমরা যদি আশেপাশে বাসা বাড়িতে দেখো যে আমাদের যখন কনস্ট্রাকশন হচ্ছে আমাদের ফার্স্টে কিন্তু আগে রড প্লেস করা হয় অথবা রেইনফোর্সমেন্টটা আমরা আগে প্লেস করি। সো রেইনফোর্সমেন্টটা প্লেস করার সময় এটা যদি তোমাদের
আমি যদি আগের ফিগারটা দেখাই, এই যে এখন এইখানে তো তুমি পুরাটা একদম রেইনফোর্সমেন্ট এভাবে প্লেস করে দিতে পারবা না। সো তোমার যেই সিসি লেয়ারটা আছে সেটা থেকে কিছু সার্টেইন উপরে হলো তোমাদের রেইনফোর্সমেন্টটা প্রোভাইড করা হয়। এই জিনিসটাকে কি বলে বলো তো? একটা কাভার রাখা হয় কিন্তু, অথবা একটা স্পেস রাখা হয়, সেই জিনিসটাকে বলা হয় কাভার অথবা ক্লিয়ার কাভার। এই দুইটা টার্ম সম্পর্কে সামনে পড়বা, ক্লিয়ার কাভার। সো এই যে দেখো, আমরা কাভার অথবা ক্লিয়ার কাভার মেনটেন করার জন্য আমাদের কনক্রিটের কিছু ব্লক ইউজ করি। কনক্রিটের এই যে একটা ওভাবে দেখা যাচ্ছে না, বাট এই যে এখানে একটা কনক্রিটের ব্লক আছে, এইখানে আছে, এইখানে আছে, অথবা এই জায়গাগুলোতে কিছু আমরা কনক্রিটের ব্লক দিয়ে দিই। সো এই কনক্রিটের ব্লকগুলো দেওয়ার মেইন রিজন আমাদের যে বটম সারফেসটা আছে, বটম সারফেস থেকে একটু যাতে ফাঁকা স্পেস যাতে থাকে। আদারওয়াইজ যখন করেশন হবে, এনভায়রনমেন্টে যখন কন্ট্যাক্টে চলে আসবে, তখন দেখা যাচ্ছে যে ইজিলি রেইনফোর্সমেন্ট করেশন হয়ে যেতে পারে। সো করেশন প্রিভেন্ট করার জন্য আমাদের যেই সারফেসটা থাকে, কনক্রিটের যেই বাউন্ডারি যেই সারফেসটা, সেটার কিছুটা উপরে আমরা রেইনফোর্সমেন্ট প্লেস করি। সো এই কিছুটা যে উপরে রেইনফোর্সমেন্টটা প্লেস করি, এই যে দেখো এইখানে প্লেস করলাম, সো এইখানে হলো আমরা কনক্রিটের ব্লক দিয়ে দিই, যাতে আমাদের লেভেলটা ইকুয়াল লেভেল মেনটেন হয় অথবা ইকুয়াল কাভার মেনটেন হয়। সেটাও কিন্তু কোয়েশ্চেন করা হয় যে কেন আমরা কনক্রিটের অথবা সিসি ব্লক আমরা কেন প্রোভাইড করি, কাভার মেনটেনের জন্য অথবা ইউনিফর্ম স্পেসিং মেনটেনের জন্য আমরা হলো সিসি ব্লক প্রোভাইড করি বটম লেয়ারের রেইনফোর্সমেন্টের নিচে। এবং তারপরে একসাথে এটা পুরাটা হলো আমরা কাস্টিং করে দিই। এই যে হলো আমাদের বটম লেয়ার রেইনফোর্সমেন্ট, আর উপরে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো টপ লেয়ারের রেইনফোর্সমেন্ট। এখন আমাদের রেইনফোর্সমেন্ট যেটা আছে সেটারও প্লেসমেন্টেরও হলো কিছু স্টেপ আছে। দেখো, আমাদের ফার্স্টে হলো বটম যে লেয়ারটা আছে সেটা হরিজন্টাল বরাবর এরকম ভাবে প্লেস করে যাব, এবং বটম লেয়ারে আমরা কিন্তু দুই ডিরেকশনে কিন্তু আমাদের রেইনফোর্সমেন্টটা প্লেস করি। এই যে, সো রেইনফোর্সমেন্ট প্লেস করার আগে তো আমরা কনক্রিটের ব্লকগুলা বসাইছি, দেন তারপর হলো বটম লেয়ারে হরিজন্টাল বরাবর দুইটা ম্যাশ আমরা প্রোভাইড করে দিলাম। এরপরে আমাদের এখানে কলাম থাকতে পারে, এখানে কলাম থাকতে পারে, এখানে কলাম থাকতে পারে, এখানে কলাম থাকতে পারে। দেন তারপর হলো আমাদের কলামের রডগুলা প্লেস করে দিতে হবে। তোমরা আগের ফিগারগুলাতে হয়তো দেখছিলা যে কলামের রডটা একদম পুরাটা নিচে চলে যায়। যদি দেখাই, এই যে, এই যে দেখো, ফার্স্টে আমরা এই রেইনফোর্সমেন্টটা প্লেস করলাম, এই যে এই রেইনফোর্সমেন্টটা প্লেস করলাম, দেন এইটা প্লেস করলাম, এরপর আমাদের কলামে যে রেইনফোর্সমেন্ট আছে সেটা আমরা প্লেস করে দিচ্ছি, এবং আমরা বটম লেয়ারটা ফার্স্টে স্টার্ট করতেছি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো আমাদের ভার্টিক্যাল কিছু রড অথবা চেয়ার প্লেস করা হয়, যে চেয়ারগুলো হলো আমাদের টপ লেভেলে যে রেইনফোর্সমেন্ট গুলো আছে অথবা টপ লেয়ারে যে মেশটা আছে সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য। তারপরে হলো আমরা আপার মেশটা অথবা আপার লেয়ারে যেরকম সেম ভাবে আমরা রেইনফোর্সমেন্টটা প্রোভাইড করি। তাহলে একটু দেখো, আমি যদি এটা ক্রস সেকশন নিই, জিনিসটা হলো এরকম থাকতেছে। এই যে টপ লেয়ারেও এরকম যদি রেইনফোর্সমেন্ট থাকে, এবং টপ লেয়ারেও থাকতেছে, বটম লেয়ারেও থাকতেছে। আমি জাস্ট ক্রস সেকশন দেখাচ্ছি। সো টপ লেয়ারের নিচে হলো আমাদের কনক্রিটের ব্লক থাকে, এরপরে এখানে আমরা কিছু চেয়ার প্লেস করি অথবা ভার্টিক্যাল রড প্লেস করি, যাতে আমাদের টপ লেয়ারে যেই রেইনফোর্সমেন্ট আছে সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য অথবা ধরে রাখার জন্য। এরপরে হলো আমরা টপ লেয়ারে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুই ডিরেকশনে হলো রেইনফোর্সমেন্ট প্রোভাইড করি। তো তোমরা যদি ফিগারটা দেখো, এই যে ফিগার, এইখানে ভালো মতো দেখা যাচ্ছে এই যে কনক্রিটের একটা ব্লক, কনক্রিটের ব্লক কিন্তু আমরা প্রোভাইড করছি। এবং ফার্স্টে আমাদের এই যে মেশটা যে তৈরি করলাম, হরিজন্টাল ডিরেকশনে ভার্টিক্যাল ডিরেকশনে মেশ তৈরি করতেছি। এরপরে হলো আমাদের কিছু চেয়ার আছে, এই যে দেখো এটাকে আমরা ভার্টিক্যাল রড বলতেছি অথবা চেয়ার বলতেছি, যেটা হলো আমাদের টপ রডকে সাপোর্ট দিচ্ছে, এখানে দেখলে বুঝতে পারবা। এই যে এরপরে আমরা টপ যে রেইনফোর্সমেন্টটা আছে এই ডিরেকশনেও দিয়ে দিব, দুই ডিরেকশনে দিয়ে আমরা একটা মেশ তৈরি করতেছি।
সেই ছিল মোটামুটি আমাদের কনস্ট্রাকশন সরি তাহলে আমাদের রেইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়ে গেল এবং আমরা দুই ডিরেকশনে কিন্তু রেইনফোর্সমেন্ট প্রোভাইড করি ম্যাট ফাউন্ডেশনে। আবার যখন আমরা সিঙ্গেল ফুটিং করছিলাম তখন আমরা এক ডিরেকশনে এবং বটমে আমরা শুধু করছিলাম, এক ডিরেকশন না শুধু বটম লেয়ারে। বাট ম্যাট অথবা র্যাফট ফাউন্ডেশনে আমরা টপ বটম দুইটা লেয়ারেই হলো আমরা রেইনফোর্সমেন্ট প্রোভাইড করব। এরপরে দেখো আমাদের রেইনফোর্সমেন্ট প্রোভাইড করে দেওয়ার পরে কি আমাদের কনক্রিটিং করতে হবে। সো কনক্রিট আমরা প্রিপেয়ার করে রাখবো আমাদের সিমেন্ট, স্যান্ড এবং কোর্স অ্যাগ্রিগেট আর ওয়াটার মিক্সচার করে। আমাদের যেই মিক্সচারটা থাকে সেই মিক্সচারটা হলো আমাদের যে ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনের উপরে এই যে দেখো প্লেস করতেছি। এই প্লেসিংটাকে অনেক সময় দেখা যাচ্ছে একটা পাইপের ভিতর আমরা পুরো কনক্রিটটাকে ঢুকায় দিই। ঢুকায় দেওয়ার পর একটা সার্টেন প্রেশার অথবা ফোর্স অ্যাপ্লাই করে হলো আমরা এই কনক্রিটিংটাকে করে থাকি, এটাকে বলা হয় হলো গ্রাউটিং। আমার জানা মতে তোমরা হয়তো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে এই টার্মটা শুনে আসছো, গ্রাউটিং জিনিসটা শুনছো সবাই গ্রাউটিং জিনিসটা, অথবা জানো গ্রাউটিংটা কি? আমি সেটা দেখেছিলাম কিন্তু এই টার্মটা আসলে জানতাম না যে গ্রাউটিং আচ্ছা বলে এটাকে। আচ্ছা, এই জিনিসটা হলো দেখবা যে তোমাদের একটা পাইপের মতো থাকে, যেই পাইপের ভিতর দিয়ে হলো আমরা কনক্রিটটাকে এটার ভিতর দিয়ে পাস করাই এবং যেই প্লেসে আমরা মানে এখানে কনক্রিটিংটা করতে চাচ্ছি সেখানে হাই প্রেসারে হলো আমরা অ্যাপ্লাই করি এবং অনেক বেশি ফোর্সে অ্যাপ্লাই করি। এই যে দেখো এটার ভিতর দিয়ে হলো পুরাটা হলো আমরা কনক্রিটিংটা করতেছি। সো আমাদের যেই ফাউন্ডেশনটা করতেছি সেখানে আমরা কনক্রিটিংটা করে দিলাম। এরপরে যেটা থাকতেছে সেটা হলো আমাদের লাস্ট যদি বলি আমরা ভাইব্রেটিং করে দিই। যখন তুমি কনক্রিটিং করতেছো অনেক সময় দেখা যাচ্ছে যে হাই প্রেসারে অ্যাপ্লাই করার পরেও অনেক জায়গায় ঠিক মতো আমাদের রেইনফোর্সমেন্টটা প্লেস হচ্ছে না। কারণ দেখো তুমি যদি আগের ফিগারটা দেখো এখানে দেখা যাচ্ছে তোমরা কনক্রিটের ব্লক দিচ্ছ অথবা নিচে দেখা যাচ্ছে যে আমাদের বটম যে মেশটা থাকতেছে সেখানে হয়তো রেইনফোর্সমেন্ট প্রোভাইড ভালো মতো নাও হতে পারে, কিছু গ্যাপ থেকে যেতে পারে। So, এই গ্যাপটা আমরা রিডিউস অথবা মিনিমাইজেশনের জন্য হলো আমরা ভাইব্রেশন দিয়ে থাকি, একটা ভাইব্রেটর দিয়ে দেখো ভাইব্রেশন করতেছি যাতে কোনো প্রকারের ভয়েড অথবা ফাঁকা কোনো স্পেস যাতে না থাকে। সো তোমাদের এটাও কিন্তু কোশ্চেন করা হয় যে হোয়াট ইজ গ্রাউটিং অথবা কেন হোয়াই ভাইব্রেটিং ইজ নিডেড আফটার কনক্রিটিং। সো আমাদের ভয়েড মিনিমাইজেশন অথবা অপটিমাইজেশনের জন্য অথবা ঠিকমতো কনক্রিটিং প্লেসমেন্টের জন্য আমরা ভাইব্রেশন করে থাকি। এরপরে দেখো আমাদের লাস্ট দুইটা স্টেপ থাকে, আমাদের কনক্রিটিং হয়ে যাওয়ার পর আমরা একটা লেভেলার দিয়ে আমরা লেভেল করে দিই। আমাদের টপ সারফেসটা আমরা চাবো না যে কোনো অ্যাব্রাপ্ট থাকুক, এই কারণে আমরা একটা লেভেলার দিয়ে পুরো স্মুথ লেভেল করে দিই। এবং লাস্ট যেটা থাকতেছে সেটা হলো আমরা কিউরিং। সো আমাদের দেখা যাচ্ছে যে লেভেল করে দেওয়ার পর পরের দিন থেকে আমাদের যে স্ট্রাকচারটা আছে সেটাতে দেখবা যে আমরা পানি দিচ্ছি, কলাম হোক বিম হোক অথবা স্ল্যাবে দেখবা যে মাঝে মাঝে লেবাররা কিন্তু পানি দিচ্ছে। এই যে যে পানি দেওয়াটা এটাকে বলা হয় হলো কিউরিং। এখন কিউরিং কেন প্রয়োজন সেটা একটু ইম্পর্টেন্ট জানা, তোমরা হয়তো ইসে 2-1 করে আসার কথা আমার জানা মতে যে কেন কিউরিং আমরা করে থাকি। 2-1 কি করছো কিউরিং কেন করা হয় কনক্রিট? জি ম্যাম। হ্যাঁ, জি মিস। কেন করা হয় আমাকে একজন বলো তো। কেন কিউরিং করি আমরা? ম্যাম সিমেন্টের যে রিঅ্যাকশনটা চলে ওয়াটার সিমেন্ট কম্পোনেন্ট গুলো ম্যাম সেটা হচ্ছে যেন ম্যাম পুরোপুরি ভাবে হতে পারে, হ্যাঁ, বাইন্ডিংটা যেন ঠিকভাবে হয়। বাইন্ডিং আমাদের দেখো যখন আমরা কিউরিংটা করি মানে হিট বলো। প্রডিউস হয়, হিট হয়, ওটা লোড করে। আচ্ছা আমি একটু বলি দেখো। কংক্রিট যখন হ্যাঁ বলো, তুমি বলো। কনক্রিট যখন কংক্রিটেশন করে তখন তো হিটও ফ্লুইডটা রিলিজ করে।
আচ্ছা, আমি একটু যখন বলি দেখো, আমরা এই যে যখন লেভেল করে দিচ্ছি, এটা আস্তে আস্তে কি হার্ড হওয়া শুরু করবে। যখন হার্ড হওয়া শুরু করবে তখন তার মানে কি এখানে কিন্তু রিয়াকশন, আমরা যখন পানি অ্যাড করে দিচ্ছি সিমেন্টে, তখনই কিন্তু আমাদের হাইড্রেশন অথবা হাইড্রোলিক যে রিয়াকশন হওয়ার কথা সেটা কিন্তু স্টার্ট হয়ে যায়। তো আস্তে আস্তে আমাদের দেখা যাচ্ছে যখন হার্ড হয়ে যাচ্ছে, পানির অ্যামাউন্ট অথবা কন্টেন্টটা কমে যাচ্ছে, অথবা হাইড্রোলিক যে রিয়াকশন হার্ড হওয়ার জন্য যে আমাদের অ্যাকুরেট অ্যামাউন্টে যে ওয়াটারটা প্রয়োজন, অনেক সময় স্ট্রাকচার নাও পেয়ে থাকে। সো এই কারণে আমরা এক্সট্রা ভাবে ওয়াটারটা অ্যাপ্লাই করে থাকি, যাতে আমাদের স্ট্রেনটা আরো বেশি ইনক্রিজড হয়, অথবা আমাদের যে রিয়াকশন হার্ড হওয়ার সময় যে রিয়াকশনটা হচ্ছে সেটা যাতে প্রপারলি কমপ্লিট হয়। দ্যাটস ওয়াই হলো আমরা কিউরিংটা করে থাকি। সো ওয়াটার অ্যাড করলে দেখা যাচ্ছে স্ট্রাকচার স্ট্রেনটা আস্তে আস্তে আলটিমেটলি যে আমাদের কনক্রিটটা আছে সেটার স্ট্রেনটা বৃদ্ধি পায়। এই কারণে হলো আমরা কিউরিংটা করে থাকি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের ম্যাট ফাউন্ডেশনের স্টেপগুলা। তোমাদের অ্যাটলিস্ট ফাউন্ডেশনের যদি স্টেপগুলা, প্রত্যেকটা ফাউন্ডেশনে কিন্তু সেম, একদম প্রত্যেকটা স্টেপই সেম। সো ফার্স্টে আমাদের কি করতে হবে, এক্সক্যাভেশন করতে হবে, তারপর লেভেল করতে হবে, কম্প্যাকশন করতে হবে, তারপর একটা পলিথিলিন দিতে হবে, দেন তারপর হলো আমাদের বিএফএস লেয়ার দিতে হবে, তারপর সিসি লেয়ার দিতে হবে, তারপর হলো আমাদের বটম লেয়ারে রেইনফোর্সমেন্ট প্রোভাইড করে দিব। রেইনফোর্সমেন্ট প্রোভাইড করার আগে আমাদের কিছু সিসি ব্লক দিতে হবে। তারপর রেইনফোর্সমেন্ট প্রোভাইড হয়ে গেলে দেন আমরা কনক্রিটিং করতেছি। কনক্রিটিং অনেক সময় গ্রাউটিং করেও আমরা করতে পারি, অথবা নর্মালি ম্যানুয়ালি দেখবা যে লেবাররা একটা পাত্রে করে অথবা কোন একটা বলে করে আমাদের কনক্রিটটা নিয়ে যেখানে আমাদের ঢালাই করা হচ্ছে সেখানে হলো প্লেস করে থাকে। এরপরে হলো আমরা ভাইব্রেটর করব। ভাইব্রেশন হয়ে গেলে লাস্টে আমাদের আসতেছে হলো লেভেল করে দিব এবং কিউরিং করে দিব। এটা প্রত্যেকটা ফাউন্ডেশনের কনস্ট্রাকশন স্টেপ অথবা মেথড যদি বলো সেম। আর ম্যাট ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা এক্সট্রা যেটা মেনটেন করতেছি সেটা হলো আমরা শোরিংটা মেনটেন করি, কারণ দেখা যাচ্ছে যে আমাদের সেফটিটা প্রয়োজন হচ্ছে, আদারওয়াইজ হলো আমাদের গ্রাউন্ড যে সারফেসটা আছে সেটা সেটেল হয়ে আমাদের কনস্ট্রাকশন সাইটে পড়তে পারে এটা। আর ম্যাট ফাউন্ডেশনে আরেকটা যেটা করতেছে, আমাদের টপ এবং বটম দুইটা লেয়ারেই হলো আমরা রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতেছি। তাহলে এই ছিল মোটামুটি আমাদের শ্যালো ফাউন্ডেশন। তাহলে আমাদের শ্যালো ফাউন্ডেশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো তোমাদের কিছু অ্যাডভান্টেজ আছে শ্যালো ফাউন্ডেশনের, এবং এটা মেইন যে অ্যাডভান্টেজটা যেটা আমাদের দেখা যাচ্ছে যে অন্যান্য যে আমাদের ডিপ ফাউন্ডেশন করতে কনস্ট্রাকশনে যতটুকু টাইম লাগতেছে তার থেকে আমরা ফাস্ট অথবা কুইক প্রসেসে শ্যালো ফাউন্ডেশনটা করতে পারি, এবং মাটির বেশি নিচে যাওয়া লাগতেছে না বলে কিন্তু আমরা এটা বলতেও পারি যে আমাদের ইকোনমিক্যাল, তার মানে হলো কনস্ট্রাকশন কস্টটা একটু কম হচ্ছে। আর আমাদের যেহেতু খুব বেশি নিচে পর্যন্ত যাওয়া লাগতেছে না, সো আমাদের অনেক সময় দেখা যাচ্ছে আমরা র্যাফট ফাউন্ডেশন অথবা ম্যাট ফাউন্ডেশন ইউজ করতেছি, সো সেই ক্ষেত্রে আমাদের আনইকুয়াল যদি কোনো সেটেলমেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে সেটাও তাহলে কম হয়। তাহলে এই ছিল মোটামুটি আমাদের অ্যাডভান্টেজ, তোমরা জাস্ট একবার রিডিং দিলেই বুঝতে পারবা। আর এখানে দেখা যাচ্ছে আমাদের ড্যামেজটাও একটু কম হয় ডিফারেন্ট টাইপের ন্যাচারাল ডিজাস্টারের কারণে। আর লিমিটেশন অথবা ডিসঅ্যাডভান্টেজ যদি আমি বলি, আমাদের ডেপথ কিন্তু অনেক বেশি নিচে যেতে পারতেছে না। সো আমাদের নিচের যে সয়েলগুলা গ্রাউন্ড সয়েলগুলা সেটা যদি এক্সপ্যান্সিভ টাইপের, এক্সপ্যান্সিভ সয়েল দ্বারা বোঝাচ্ছে যে আমাদের ভলিউম বেড়ে যায়, তার মানে হলো ওয়াটার কন্টেন্টটা চেঞ্জ হয়, কনস্ট্যান্ট না, ওয়াটার কন্টেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে অথবা ভলিউম ইনক্রিমেন্ট হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের যেহেতু ফার্দার বেশি ডেপথ পর্যন্ত আমরা যেতে পারতেছি না, তাহলে কিন্তু আমাদের লোড সে অ্যাকুরেটলি ক্যারি করে নিতে পারতেছে না, অথবা ফাউন্ডেশনটা সুইটেবল হচ্ছে না লো বেয়ারিং ক্যাপাসিটি সয়েলের ক্ষেত্রে। এরপরে আরেকটা দেখো, আমাদের এই যে ম্যাট ফাউন্ডেশনেরই কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, আমাদের পুরা যেই সারফেসটা আছে অথবা যে সাইডটা আছে পুরাটা কিন্তু আমাদের এক্সক্যাভেট করতে হচ্ছে, তার মানে হিউজ অ্যামাউন্টের কিন্তু একটা কস্ট হয়ে যাচ্ছে ম্যাট ফাউন্ডেশনে। আর ম্যাট ফাউন্ডেশনেই দেখো আমরা অনেক সময় শোরিং
প্রোভাইড করতেছি। এখন শোরিংটা যদি সে অ্যাকুরেট যে প্রেসারটা দিচ্ছে সেটা যদি সে রেজিস্ট করতে না পারে তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারাল ড্যামেজ হতে পারে অথবা ল্যাটারাল যে ডিফ্লেকশন অথবা ডিফর্মেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এটা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের গ্রাউন্ড ওয়াটার টেবিলটা আমরা যখন ম্যাট ফাউন্ডেশনটা করি তখন দেখা যাচ্ছে যে একটু এক্সক্যাভেশন করা লাগতেছে, তো সো গ্রাউন্ড ওয়াটার টেবিলটা উপরে চলে আসতে পারে। আর যখন পানি কোনো স্ট্রাকচারের কন্ট্যাক্টে চলে আসবে তখন দেখা যাচ্ছে কিন্তু আমাদের করোশন হওয়ার সম্ভাবনা থাকে, অথবা আদার্স যে আমি যে ডিসঅ্যাডভান্টেজ অথবা ডিফিকাল্টিস গুলা বললাম যে আমাদের করোশন তো হচ্ছে, অথবা স্টেবিলিটি অথবা সার্ভিসেবিলিটিটা কমে যেতে পারে। সো শ্যালো ফাউন্ডেশনের মেইন ডিসঅ্যাডভান্টেজটা যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তাহলে এটা বলতে হবে যে আমাদের যদি লো বেয়ারিং ক্যাপাসিটিস যদি সয়েল থাকে তাহলে সে খুবই উইক অথবা পুয়ার রেজাল্ট শো করে থাকে, অথবা দেখা যাচ্ছে যে আমাদের সেটেলমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সে লোডটা ক্যারি করে নিয়ে যেতে পারে না সুপারস্ট্রাকচার। এই ছিল মোটামুটি আমাদের ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ দেখলাম। তাহলে আমরা শ্যালো ফাউন্ডেশনটা কি বুঝতে পারছি? আমাকে কেউ একজন বলো তো শ্যালো ফাউন্ডেশনের নামগুলা, কেউ একজন বলো। আচ্ছা কেউ একজন, না আমিই জিজ্ঞেস করি। আচ্ছা জিজ্ঞেস করার আগে বলো যে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আসছে কিনা। সবাই বুঝতে পারছি ফাউন্ডেশন? শ্যালো ফাউন্ডেশনটা সবাই বুঝতে পারছি তাই না? মিস এটা কি অলওয়েজ মিস 2 থেকে 3 মিস শ্যালো ফাউন্ডেশনটা? আচ্ছা এইটা দেখা যাচ্ছে যে আমি তোমাদেরকে একটু আবার বলি, আমাদের কিন্তু কয়েকটা ক্রাইটেরিয়া বলছি। এই যে দেখো ফাউন্ডেশনটা এটা ছিল, এটা যদি ডেপথ হয়, এটা ডি, এটা বি। এখন আমার এই ডি বাই বি এর রেশিওটা দেখতে হবে যে কত আসতেছে। যদি 1.5 এর কম হয় তাহলে আমাদের বুঝতে হবে যে ডেপথটা খুবই কম, উইডথটা বেশি, সো আমরা তখন এই টাইপের ফাউন্ডেশনকে আমরা বলতে পারি হলো শ্যালো ফাউন্ডেশন। এখানে জাস্ট একটা টিপিক্যাল রেঞ্জ বলে দেওয়া আছে 2 থেকে 3 ফিট, এটার রেঞ্জটা জাস্ট বলে দেওয়া আছে। সো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের 2 থেকে 3 ফিটের নিচে আমরা দেখতে পাচ্ছি যে সফট টাইপের সয়েল, আমাদের ফাউন্ডেশনের ডেপটা আরো বাড়ানো প্রয়োজন, এবং যদি ক্লোজ টু 10 ফিট অথবা 10 ফিটের বেশি যদি হয়ে যায়, যে 10 ফিট পর্যন্ত গেলাম তাও কোনো হার্ড টাইপের সয়েল আমি পাচ্ছি না অথবা পেলাম না, সেই ক্ষেত্রে আমরা শ্যালো ফাউন্ডেশন আর ইনস্টল করতে পারবো না, আমাদের ডিপ ফাউন্ডেশনটা প্রয়োজন হবে। এটা জাস্ট একটা নরমালি তোমার টিপিক্যাল রেঞ্জ বলে দেওয়া আছে 2 থেকে 3 ফিট, ইন জেনারেল কেসে হতে পারে। এর বেশি হলে যে একদম ডিপ ফাউন্ডেশন ওটা বলবো না, আমাদের হলো আগে দেখতে হবে যে লেয়ারটা কিরকম এবং কতটুকু ডেপথ আসতেছে। আবার আরেকটা রেঞ্জও বলে দিলাম যে তোমাদের 1.5 এর যে রেশিওটা সেটাও মেনটেন করতে হবে। সো এই দুইটা থেকে আমরা চেক করে দেখতে পারি। তাহলে মোটামুটি সবাই তো বুঝতে পারছো তাই না? কারো কোনো কোয়েশ্চেন আছে শ্যালো ফাউন্ডেশনে? আচ্ছা যদি কোশ্চেন না থাকে তাহলে আমি তোমাদের কিছু কোশ্চেন করব, কয়েকজন রোল ওয়াইজ আমি ডাকবো, তাদেরকে আমি একটু কোশ্চেন করব। কমপ্লিট হয়ে গেছে শ্যালো ফাউন্ডেশন শেষ, এখন আমরা যেটা দেখব সেটা হলো ডিপ ফাউন্ডেশনে চলে আসছি। আমাদের ডিপ ফাউন্ডেশন দ্বারা বোঝাচ্ছে যদি কোনো ফাউন্ডেশনের ডেপথ আমাদের যদি অনেক বেশি পর্যন্ত যাওয়া লাগে, অনেক বেশি হয়ে থাকে, তাহলে সেই টাইপের ফাউন্ডেশনকে আমরা ডিপ ফাউন্ডেশন বলে থাকি। ডিপ ফাউন্ডেশনের আবার কয়েকটা এক্সাম্পল আছে। ফার্স্ট যে এক্সাম্পলটা যেটা অথবা যেই টাইপটা যদি বলে থাকি, এক্সাম্পল না টাইপ যদি বলি, সেটা আছে হলো পাইল ফাউন্ডেশন। এখানে দেখো ফিগারটা দেখলেই তোমরা ভালো মতো বুঝতে পারবা, আমাদের একটা স্ট্রাকচার আছে, এখানে আমরা ফাউন্ডেশন প্রোভাইড করব, বাট স্ট্রাকচারের নিচে আমাদের যে সয়েলটা সেটা কিছুটা উইক টাইপের সয়েল।
সো উইক টাইপের সয়েলে দেখা যাচ্ছে যে আমাদের যে ফাউন্ডেশনের লোডটা সে ক্যারি করে নিতে পারবে না অথবা সেটেলড হয়ে যেতে হবে। তো আমাদের ফাউন্ডেশনের ডেপটা এমন সার্টেন ডেপথ পর্যন্ত নিতে হবে যেখানে আমাদের হার্ড বেডরক অথবা স্ট্র্যাটা পাই, যাতে লোডটা ডিস্ট্রিবিউট করার জন্য। সো এইখানে দেখো এরকম টাইপের আমরা কিছু পাইল ড্রাইভ ইন করতে পারি। এই টাইপের ফাউন্ডেশনকে বলা হলো পাইল ফাউন্ডেশন। তোমাদের দেখা যাচ্ছে যে আবার কোনো আন্ডার ওয়াটার কনস্ট্রাকশনের ক্ষেত্রেও দেখবা যে আমাদের আউটার সাইডে কি আমাদের পানি থাকে, বাউন্ডারি লেভেলে পানি থাকে। সো ওরকম টাইপের জায়গায় যদি আমরা কোনো ফাউন্ডেশন করতে চাই তখন আমাদের ডিপ ফাউন্ডেশনের প্রয়োজন পড়ে এবং সেখানে আমরা পাইল ফাউন্ডেশনও করতে পারি। এই যে যে আমরা কিছু যে ম্যাটেরিয়াল ইনসার্ট মিস করে দিচ্ছি। ফাউন্ডেশনের জন্য মিস ডিপ ফাউন্ডেশনের জন্য কি মিস আমাদের অলওয়েজ পাইলিং এটা করা লাগবে? না না, পাইলিংটা হলো ওয়ান কাইন্ড অফ ডিপ ফাউন্ডেশন। আমরা ডিপ ফাউন্ডেশনে আরো কিন্তু কিছু টাইপ আছে, একটা কেশন আছে, আরেকটা হলো আমাদের যদি আমরা চিন্তা করে থাকি, আমার নামটা এক্সাক্ট খেয়াল আসতেছে না, বাট এটা হলো একটা টাইপ। এমন না যে সবসময় ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে আমাদের পাইলিংটা করতে হবে। ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে আমরা যে টাইপটা জানতেছি সেটা হলো একটা হলো পাইল ফাউন্ডেশন। হয় আমাদের কনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করতেছে আমরা এখানে পাইলিং করব নাকি অন্য কোনো ডিপ ফাউন্ডেশন আমরা ইউজ করব। ম্যাম কেশন আছে, কফেডাম আছে, নামটা মনে পড়ছে, কফেডাম। বলো। ম্যাম পাইলিং মেইনলি ম্যাম মাটির নিচ থেকে পানি বের করার জন্য না না করা না ম্যাম? না, এটা একটু দেখো, পাইলিং জিনিসটা একরকম আর পাইল ফাউন্ডেশনটা আরেক রকম। পাইলিংটা আমরা অনেক সময় দেখা যাচ্ছে কি স্যাম্পলিং সাবসয়েল এক্সপ্লোরেশনের ভিতর কিন্তু তোমরা দেখে আসছো, ওয়াশবোর্ডিং দেখে আসছো না, ওইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ পাইলিং এর ভিতর চলে যাচ্ছে। আর পাইল ফাউন্ডেশনটা হলো একটা টাইপের ফাউন্ডেশন, যেই ফাউন্ডেশনটা হলো আমাদের উইক সয়েলের ভিতর দিয়ে লোড ট্রান্সমিট করে আমাদের হার্ড স্ট্র্যাটা অথবা বেডরকে নিয়ে যাবে। এটা হলো একটা টাইপের ফাউন্ডেশন। পাইলিং আর পাইল ফাউন্ডেশন দুইটা কিন্তু এক জিনিস না, বুঝতে পারছো? এটা হলো ওয়ান কাইন্ড অফ টাইপ যেটা হলো ডিপ ফাউন্ডেশনের ভিতর পড়তেছে, এবং ডিপ ফাউন্ডেশনটা আমরা তখনই ইউজ করব যেখানে দেখা যাচ্ছে আমাদের সয়েল টাইপটা খুবই উইক অথবা বেয়ারিং ক্যাপাসিটি খুবই লো অথবা পুয়ার। সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে ফাউন্ডেশনের ডেপটা অনেক বেশি অথবা অনেক নিচে পর্যন্ত যাওয়া লাগতেছে। কারণ হলাম এই রেঞ্জে আমাদের উইক টাইপের সয়েল থাকে, আর উইক সয়েল কখনো লোড ট্রান্সমিট করে নিয়ে যেতে পারে না, দেখা যাচ্ছে সেটেল করে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই যে দেখো আমাদের কিছু ম্যাটেরিয়াল আমরা ইনসার্ট করতেছি যেটা হলো একদম হার্ড লেভেল পর্যন্ত সে আমরা ইনসার্ট করে থাকতে পারি। এরপরে দেখো আমাদের পাইল ফাউন্ডেশনটা আমাদের কোথায় রিকোয়ার্ড। আমাদের দেখো সিঙ্গেল অথবা কম্বাইন যে আমরা ফাউন্ডেশনটা করতেছি সেটা যদি একটা সুইটেবল ডেপথ পর্যন্ত যদি আমাদের পসিবল না হয় তাহলে আমরা পাইল ফাউন্ডেশনটা করতে পারি। তার মানে এরকম কিছু পাইল আমরা ইনসার্ট করে একটা সার্টেন ডেপথে নিয়ে যেতে পারি যেখানে আমাদের হার্ড স্ট্র্যাটা অথবা রক লেভেলটা পাবো। এরপরে দেখো লেখা আছে দ্য স্ট্র্যাটাম অফ required bearing capacity is at greater depth। তার মানে হলো আমাদের বেয়ারিং ক্যাপাসিটি যদি একটা গ্রেটার ডেপথে পাই তাহলে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পাইল ফাউন্ডেশনটা প্রয়োজন পড়তেছে। এছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মাটির নিচে যে আমরা বললাম যে কনস্ট্রাকশন ব্রিজের ক্ষেত্রে আমরা যেটা করি সেই ক্ষেত্রে হলো আমরা পাইল ফাউন্ডেশনটা ইউজ করতে পারি অথবা আমরা ডিপ ফাউন্ডেশনটা ইউজ করতে পারি। মেইন কথা তুমি একদম বাংলা ভাষায় যদি আমি বলতে চাই, আমাদের যদি সয়েলের বেয়ারিং ক্যাপাসিটিটা যদি খুব কম থাকে অথবা আমাদের সার্টেন ডেপথে যদি আমি ভালো কোনো সয়েল লেভেলটা যদি না পাই তাহলে আমরা পাইল ফাউন্ডেশন অথবা ডিপ ফাউন্ডেশন ইউজ করতে পারি। আর পাইল ফাউন্ডেশন আমরা কিছু ম্যাটেরিয়াল ইউজ করি, এটাকে বলা হয় হলো পাইল। আমরা যে ম্যাটেরিয়ালটা ইউজ করি সেটাকে নাম দিচ্ছি পাইল, আর এই টাইপের ফাউন্ডেশনকে বলা হলো পাইল ফাউন্ডেশন। আর ম্যাটেরিয়ালটা আমরা স্টিলের ইউজ করতে পারি, টিম্বারের ইউজ করতে পারি অথবা কনক্রিটের ইউজ করতে পারি। এই যে দেখো টাইপগুলো আছে, সেটা ফাংশন ওয়াইজ আমরা ক্লাসিফাই করতে পারি অথবা ম্যাটেরিয়াল ওয়াইজ ক্লাসিফাই করতে পারি। আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্সটা কি দেওয়া হয়েছে?
আজকের না অ্যাটেন্ডেন্সটা? না মিস, আচ্ছা আমি একটু না দাঁড়াও, মিস। তোমাদের অ্যাটেন্ডেন্স ফর্মটা আমি দিয়ে নিই।